নমস্কার, আমি বিশ্ব মজুমদার। আজকের সোজাসাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। এমন একটা সময় আমরা এই বিতর্ক সভার আয়োজন করেছি যখন দেশে 130তম সংবিধান সংশোধনী বিল ঘিরে তুমুল বিতর্ক চলছে। এ নিয়ে শাসক বা বিরোধী প্রত্যেকেরই কিছু না কিছু বলার আছে, প্রত্যেকেরই কিছু না কিছু মত আছে, সেগুলো আমরা শুনব। কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট গল্প বলি। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। সেদিনকেই চালু হয়েছিল আমাদের দেশের সংবিধান। এটা 130তম সংবিধান সংশোধনী। আপনারা কেউ কি জানেন দেশের প্রথম সংবিধান সংশোধনী কবে হয়েছিল? দেশের প্রথম সংবিধান সংশোধনীর গল্প হয়েছিল ঠিক সংবিধান তৈরি হওয়ার 1 বছরের মধ্যেই। সংবিধান কার্যকর হয়েছিল 50-এর 26শে জানুয়ারি, আর 1951 সালে হয়েছিল সংবিধান সংশোধনী প্রথমবার। ভারতের নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার দিতে লেখা হয়েছিল সংবিধানের আর্টিকেল 19 বা 19 নম্বর ধারা। প্রথম সংশোধনীতে এই 19 নম্বর ধারায় সংশোধন করিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। কারণ তার মনে হয়েছিল স্বাধীন দেশে বাক স্বাধীনতার ব্যবহার যেমন হচ্ছে, তেমনি বাক স্বাধীনতার অপব্যবহারও প্রচুর পরিমাণে হচ্ছে। নেহেরুর এই সংবিধান সংশোধনী ঘিরে প্রবল আলোড়ন পড়েছিল, প্রচুর গণ্ডগোল হয়েছিল দেশ জুড়ে। ঠিক যেমন এই মুহূর্তে মোদী সরকারের 130তম সংবিধান সংশোধনী নিয়ে হচ্ছে। 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব চলে যাবে, শুধুমাত্র রাজনীতিকে অপরাধমুক্ত করার জন্য কি বিল আনা হয়েছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে? বিতর্ক চলছে আরও একটা সংশোধন নিয়ে, নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে। কমিশন বলছে এটাই স্বাভাবিক, আর বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছেন ভোটার তালিকা সংশোধনে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে কেন? বাংলার রাজনীতিতে 2 সংশোধনী এখন ভোটের ইস্যুতে পরিণত হয়েছে, আর এসবের মধ্যেই 26-এর 22 গজে তৈরি হচ্ছে বাঙালি আবেগের পিচো। আর এই নিয়েই আজ আমাদের যে আলোচনা, আমাদের মোশন, বাঙালি আবেগী মন্ত্র নাকি সংশোধনী অস্ত্র। এবার বলবো বাংলার কথা। ঢাকার বিক্রমপুরের বিখ্যাত দাস পরিবারের সন্তান ছিলেন তিনি, ব্যারিস্টার। আলিপুর বোমার মামলায় যিনি বিপ্লবী অরবিন্দ ঘোষের আইনজীবী হিসেবে লড়েছিলেন, সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালের তার বক্তৃতায় বলেছিলেন, হিন্দু হন, মুসলিম হন, খ্রিশ্চান হন, বাঙালির একটাই পরিচয়, সে বাঙালি। এটাই তার চেহারা, এটাই তার চরিত্র, এটাই তার ধর্ম। এখন কেউ কেউ বলতেই পারেন দেশবন্ধু এই কথা বলেছিলেন দেশভাগের আগে, তখন বাঙালির পিঠে কাঁটা তারের দাগ পড়েনি। সেটা হয়তো ঠিক, আবার এটাও ঠিক যে 2 বাংলার ভূগোল আলাদা হলেও ইতিহাস কিন্তু এক। যে ইতিহাস এখন বর্তমানের বিতর্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আজকের মোশন আমি আরও একবার বলে দিই, বাঙালি আবেগী মন্ত্র নাকি সংশোধনী অস্ত্র। এ নিয়ে বলার জন্য প্রথম আমি যাকে ডেকে নেব, তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন দা। 19 অগস্ট 2025 সোহরাবুদ্দিন হত্যা মামলায় অভিযুক্ত 56 দিন কাস্টডিতে কাটানো দেশের সম্মানীয় হোম মিনিস্টার ঘোষণা করলেন যে 130th অ্যামেন্ডমেন্ট আসছে। অসাধারণ। বসে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলবার্গ হত্যা মামলায় লার্জার কনস্পিরেসিতে অভিযুক্ত। শুনছেন, বোঝেন বিষয়গুলো। রাজনীতি আর অপরাধ কিভাবে একসাথে হাত ধরাধরি করে চলে
শাহ মোদি ডুও সেটা বোঝেন। একাই তো শেষ নয়, গোদ্রা গেছে, হরেন পান্ডিয়া মারা গেছে, লার্জার কনস্পিরেসি কার দিকে আঙুল ছিল? নরেন্দ্র মোদী বেরিয়ে এসছেন সগৌরবে। অমিত শাহ, সোহরাবুদ্দিন এনকাউন্টার, ফেক এনকাউন্টার কেস, বাঞ্জারা জেল খাটলো, অমিত শাহ ক্লিন চিট পেয়ে গেলেন। কবে? 2014 বিজেপি ক্ষমতায় চলে এসছে। তারা ঘোষণা করলো যে যদি কনজিকিউটিভ 30 ডেজ কোনো লোক কাস্টোডিতে থাকেন, কোনো মন্ত্রী, তাহলে মন্ত্রিত্ব যাবে সহজ করে। কিছুটা জার্গনস মিশিয়ে, আইনের ভাষা মিশিয়ে বলা হলো। তারপরে একেবারে শেষে অমিত শাহর একটা ডিক্লারেশন আছে, অবজেক্টস অ্যান্ড রিজনস, কেন পাশ করা হলো। উনি বলছেন যে জনপ্রতিনিধি, তার একটা ইমেজ থাকা দরকার। ডেফিনেটলি বিজেপির টিকিট দেওয়া 440 ক্যান্ডিডেটসের মধ্যে 191-এর এগেনস্টে ক্রিমিনাল কেস ছিল, ফাইন। জিতে আসা 240 এমপির মধ্যে 93 এগেনস্টে ক্রিমিনাল কেস আছে, 63 তার মধ্যে সিরিয়াস চার্জেস। বলছেন আর মন্ত্রী, তাকে তো বিয়ন্ড সাসপিশন হতে হবে। ডেফিনেটলি 71-এর মন্ত্রিসভায় 28-এর এগেনস্টে ক্রিমিনাল কেস আছে, তার মধ্যে 19 সিরিয়াস চার্জেস। ফ্যান্টাস্টিক। আসলে মানে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স নয়, দ্য পলিটিসাইজেশন অফ ক্রাইম করে দিয়েছেন দুজনে মিলে। একসাথে হাত ধরাধরি করে চলে এরা সূচনা করলেন যে এভাবেই অপোজিশনকে ভাঙতে হবে, আর নিজের দলের জোট সঙ্গীকে একটু চমকে রাখতে হবে, একটু টাইটে রাখতে হবে। হ্যাঁ, 30 ডেজ রয়েছে। ইউএপিএতে যদি অ্যারেস্ট হন, যেরকম বারামুল্লার এমপি রয়েছেন ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার রশিদ, 30 ডেজ তো পুলিশ রিমান্ডে পাওয়া যায়। 30 ডেজ তো আপনার পুলিশ রিমান্ড পিরিয়ড। বেল অ্যাপ্লিকেশন করারই আপনার কাছে স্কোপ নেই, কোথায় বেল হবে? দুটো এজেন্সি ইউজ করা হওয়ার সম্ভাবনা বেশি। একটা পিএমএলএ, একটা স্ট্রাকচার ডিজাইন তৈরি হয়েছে, বিএনএসএস ইন্ট্রোডিউস করা হয়েছে, এতে 15 ডেজ পুলিশ রিমান্ডকে স্ক্যাটার করে দেওয়া হয়েছে। ফার্স্ট 30 ডেজের মধ্যে নিতে পারেন 15 দিন, বা 60 ডেজের মধ্যে নিতে পারেন। তার মানে পিএমএলএতে একজন অপোজিশনকে গ্রেপ্তার করা হলো, কোনো মন্ত্রীকে, 6খানা ডকুমেন্ট রিকভারি করা হলো, 2খানা দেখিয়ে দেওয়া হলো, বলা হলো আরও রিকভারির সম্ভাবনা আছে। ন্যাচারালি আপ টু 40 ডেজ আপনি ভেঙে ভেঙে রিমান্ড নিন। 30 ডেজের মধ্যে তো জামিন পাওয়ার কোনো প্রশ্নই নেই। ইট ক্যান গো আপ টু 60 ডেজ। সেকেন্ড ইউএপি আমি বলেছি, যেখানে 30 ডেজ তো পুলিশ কাস্টডি হবে, তারপর জেসি, তারপরে আপনার বেলের প্রশ্ন আসছে, কোনো গল্পই নেই। সুতরাং একবার ধরতে পারলে দুটো এজেন্সি ইউজ করা হবে। মোস্ট প্রবাবলি মাইন্ডে রয়েছে একটা এনআইএ আর একটা ইডি অ্যান্ড সিবিআই। এই মুহূর্তে এনডিএ জোটের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইডি, ইসিআই এবং সিবিআই। এনডিএ জোটে সবাইকে নিয়ে নেওয়া হয়েছে, একসাথে হাঁটতে হবে, একসাথে সবাইকে পথ চলতে হবে। টাস্ক ভাগ করে দেওয়া হচ্ছে, তোমার এটা কাজ, তোমার এটা কাজ। আমরা জানি কি করতে চাইছেন। এসআইআর, বিজেপির নতুন মুখপাত্র শ্রদ্ধেয় জ্ঞানেশ কুমার সেদিনকে বললেন, দুটো অপশান দিচ্ছি, হয় অ্যাফিডেভিট করুন, না হলে ক্ষমা চান। আমরা বলছি দুটো অপশান আপনাকেও দেশ দিচ্ছে, হয় প্রশ্ন ফেস করুন, না হলে ইমপিচমেন্ট ফেস করুন। প্রশ্ন নাম্বার 1, কারোর সাথে আলোচনা না করে আপনি এটা চালু করলেন কেন? প্রশ্ন 2, 2005-এ মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশ, আই রিপিট 2005 মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে এসআইআর রদ করা হয়েছিল এই যুক্তিতে যে বছর ভোট হয় সে বছর সেই রাজ্যে এসআইআর হয় না। আপনাদের দেওয়া যুক্তি মিস্টার জ্ঞানেশ কুমার, পাতা উল্টে দেখুন। পয়েন্ট 3, এই ফলটি ইলেকট্রাল রোল নিয়ে নির্বাচিত মোদী সরকারটাই অবৈধ। আমরা বলছি প্রথমে এন্টায়ার সরকার ভেঙে দিন, লোকসভাটাই ভেঙে দিন। এবার আসছি বাঙালির প্রসঙ্গে। 1925 সালে তৈরি হওয়া ডক্টর হেগড়ে ওয়ারের আরএসএস 100 বছরে এসে বুঝতে পারছে
বাঙালির প্রতি বঞ্চনা হয়েছে, বসন্ত কুঞ্জে রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি কেড়ে নেওয়া হয়েছে, তাই এখন বলছে একটু রবীন্দ্রনাথ পড়ুন। আমরা বলছি অত সহজ নয়। যে ভাষায় কথা বলেছেন রবীন্দ্রনাথ, গান লিখেছেন বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সেই ভাষাকে অপমান করছেন। বাঙালি মানেই বাংলাদেশি দাগিয়ে দিচ্ছেন, ওভাবে হবে না। যার কথা বলছেন তার ভাষাতেই বলি, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না, যেটা অভিযোগ করছেন বিরোধীরা যে ইডি এবং সিবিআই সম্বন্ধে। কয়েকদিন আগে বিচারপতি ইডির আইনজীবীকে বলছেন, গ্রেপ্তার তো করছেন, দোষ প্রমাণ করতে পারছেন কি? কনভিকশন রেট কত? দোষ প্রমাণ করতে পারছেন না, অথচ বছরের পর বছর ট্রায়াল ছাড়াই তাদের জেলে রেখে দিচ্ছেন। ইডির কাজকর্ম সম্বন্ধে সুপ্রিম কোর্টের বিচারপতি একটি শব্দ ব্যবহার করেছিলেন, ক্রুক। তো এটা নিয়ে অভিযোগ বিরোধীরা তুলছেন, হয়তো আগামী দিনে আরও তুলবেন। সরকার কিভাবে মোকাবিলা করে আর এখানে বিজেপির মুখপাত্র কীভাবে মোকাবিলা করেন সেটাই দেখার। পরের বক্তা বিজেপির কেয়া ঘোষ। সবার আগে যে কথাটা দিয়ে শেষ করলেন বিশ্বদা, সেটা দিয়ে আমি বরং শুরু করি। ক্রুক। আজকাল এই মুহূর্তে আপনারা গুগল করুন, চ্যাট জিপিটি এখন নতুন এআই হয়েছে, খুলে দেখুন ক্রুক, ছবি আসবে সম্ভবত পিসি বা ভাইপো, এই দুজনের মধ্যে একজনের। ক্রুকের সংজ্ঞা বদলে গেছে এই রাজ্যে। আমি প্রথমেই শুরু করব বাংলা বাঙালি আবেগ দিয়ে বিশ্বদা। আমিও বাংলার মেয়ে, নিঃসন্দেহে। বাংলার বাঙালি আবেগের একটা মজার ব্যাপার আছে এই রাজ্যে। 24-এর সময় আবেগটার কথা মনে পড়ে না। 24-এর সময় তখন বহিরাগত কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা বা ইউসুফ পাঠানদের এই রাজ্যে নিয়ে আসতে হয়, তখন মনে হয় সাংসদ কি কম পড়িয়াছে। 26-এ আবার জোর কদমে ফিরে আসে বাংলার আবেগ। কোন বাংলার আবেগের কথা বলছি আমরা? যে বাংলায় এই মুহূর্তে বাঙালি যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে। একটা বাঙালি মেয়ে, বাংলার বাচ্চা মেয়ে 5 মাসের, জলে ডুবে মারা গেল। আমরা কোন বাংলার কথা বলছি? যেখানে বাঙালি ছেলেমেয়েরা কলেজে ভর্তির জন্য হাপিত্তেশ করে বসে রয়েছে, এত দিন বাদে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট তাও সুপ্রিম কোর্টের দাবড়ানিতে বার করতে বাধ্য হয়েছে। আমরা সেই বাঙালি বাংলার আবেগের কথা বলছি। আচ্ছা, আমরা বাংলার আবেগের কথা বলছি, অথচ আমাদের এই রাজ্যে আমি দেখছি, দেখুন আমার আগের পূর্ববর্তী বক্তা ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত ডেকোরেটেড আইপিএস অফিসার ছিলেন, কিন্তু উনি কিন্তু ডিজি হতে পারেননি। বিশ্বদা, প্রসূন বন্দ্যোপাধ্যায় বা এরকম কোনো যোগ্য মানুষকে সরিয়ে যে আমাদের রাজ্যে ডিআইজি করা হয়েছে এক অবাঙালিকে। আমাদের রাজ্যে মুখ্য সচিব করা হয়েছে অত্যন্ত বাঙালি, অনেক যোগ্য নিশ্চয়ই অফিসার ছিল, তাদেরকে টপকে অবাঙালিকে করা হয়েছে। আর আমি যদি কিছু নামের তালিকা দিই, তাহলেও বোধহয় তৃণমূলের যারা মুখপাত্র রয়েছেন লজ্জা পাবেন। আমাদের এই রাজ্যে ছট পুজো বিলক্ষণ, ভালো তো, 2 দিনের ছুটি দেওয়া হয়, লিট্টি চোখা উৎসব করা হয়, তখন বাংলা বাঙালির আবেগ মনে পড়ে না। কিন্তু ভোট এলে এদের বাংলা বাঙালির আবেগ মনে পড়ে। কাদের জন্য মনে পড়ে? ভারতীয় জনতা পার্টির, যে দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি ছিলেন। তার বাবাকে বলা হতো বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। এবারে আমরা চলে আসি এসআইআর নিয়ে। দেখুন, যখন নির্বাচন কমিশন বলছেন স্যার এসআইআর, রাজ্যে তৃণমূল সরকার শুনছেন হার। এটা কি প্রথম এসআইআর হয়েছে রাজ্যে? হয়নি, আপনি তো শুরুতেই ওপেনিং স্টেটমেন্টেই বলেছেন। তাহলে এবারে আপত্তি কোথায়? আপত্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 180 ডিগ্রি পাল্টে গেছেন। উনি যখন বিরোধী ছিলেন তখন বলতেন এই রাজ্যের ভোটার তালিকায় 1 কোটি অনুপ্রবেশকারীরা রয়েছে। এখন ওই 1 কোটি অনুপ্রবেশকারী, সম্ভবত তার থেকে বেশিও হতে পারেন, তারাই হচ্ছে তার কোর ভোট ব্যাংক। আমার এখানে দেখতে পাচ্ছি কংগ্রেসের মুখপাত্র আশুতোষ রয়েছে। আশুতোষের নেতা অধীর চৌধুরী, তিনি বলেছেন এই বাংলায়, উনিও কনজারভেটিভ একটা সংখ্যা বলেছেন, ভিডিওটা আছে, আমি পরে নিশ্চয়ই শোনাতে পারবো, 25 থেকে 30 লক্ষ অনুপ্রবেশকারী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়েছেন। এই বাংলায় এরা এই কথাগুলো বলছেন। আবার দিল্লিতে গিয়ে পাটনায় দেখুন রাহুল গান্ধী, তিনি আবার এসআইআরের বিরুদ্ধে কথা বলছেন। এক আজব একটা খিচুড়ি। এই খিচুড়িতে আপনি না ডাল চাল সব পরিমাণ মতন যেরকম হয় পাবেন না। এখানে কোথাও নুন বেশি, কোথাও হলুদ বেশি, কোথাও আচার বেশি, কোথাও মশলা বেশি, ইত্যাদি প্রভৃতি।
আমি চলে আসি, এর আগে আমার পূর্ববর্তী বক্তা উনি ওনার কথা শুনেই মনে হলো ওনার যে কোনো কারণে হতেই পারে ওনার বিশেষ রাগ আছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপরে। উনি বললেন কি তদন্ত হয়েছে, কোন তদন্ত, কার সময় কি হয়েছে। আমি দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার যখন তদন্ত হয়েছে তখন কোন সময় ছিল, কোন সরকার ছিল? ইউপিএ সরকার, কংগ্রেস সরকার। যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যখন তাকে জেরা করা হয়েছিল, তিনি সমস্ত পদ ছেড়ে তিনি সমস্ত তদন্তে তিনি ফেস করেছিলেন এবং আদালত তাকে ছাড় দিয়েছিল। আদালতের কি ওয়ার্ডটা আমার মনে হয় দেবজিৎদা ভালো করে বলতে পারবেন পরবর্তী বক্তা হিসেবে। যারা বলেন এই রাজ্যে বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, এই রাজ্যে এতগুলো দুর্নীতি হয়েছে, এতগুলো মানুষের শোষণ হয়েছে, তখন আপনাদের বাঙালি আবেগ কোথায় যায়? এবার চলে আসি 150তম 130তম যেটা সংশোধনী হয়েছে সংবিধানের, যেটা বিলটা পেশ করা হয়েছে। এর আগে তো 129 বার হয়েছে, তখন তো এরকম গেল রাব করা হয়নি, তাহলে এখন কেন? কথাটা হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি অবস্থা। কারণ যারা দুর্নীতিগ্রস্ত তারা তো জানেই যে কোথায় ব্যথাটা আছে। ওখানে বলছেন দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে, সবার আগে নাম মাননীয় প্রধানমন্ত্রীর, তিনি তো নিজের নামটা বাইরে রাখতে পারতেন, রাখেননি। তারপরে নাম ইউনিয়ন ক্যাবিনেট, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যে এসেই তখন গন্ডগোলটা শুরু হয়ে গেল। তারা বলছে মহিলাদের নিরাপত্তার কথা, কারা বলছে? অনুব্রত মণ্ডলকে যারা পাশে হাঁটিয়ে যারা নিয়ে যায় তারা বলছেন। যারা ওই অভিযুক্ত চাকরি চুরির দুর্নীতির অভিযোগে পাঁচিল জীবন কৃষ্ণকে তার বেলে থাকাকালীন, জামিনে থাকাকালীন পরিবহন দপ্তরের ডিরেক্টর বানিয়ে দেয়, তারা বলছে দুর্নীতির কথা, দুর্নীতি মুক্ত বাংলার কথা। আমরা বলছি দুর্নীতি মুক্ত বাংলার কথা, তাহলে আপনাদের অসুবিধা কোথায় হচ্ছে? 2002-এ যখন এসআইআর হয়েছিল বাংলায় শেষবারের জন্য, তারপরে ভোট হয়েছিল 2004 সালে। আর আমরা যদি বিহারের ক্ষেত্রে দেখি, বিহারের ক্ষেত্রেও এসআইআর হয়েছিল 2003 সালে, তার অনেক পরে ভোট হয়েছিল। তার কারণ এই 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে এসআইআরের যে পদ্ধতিটা, সেটা কতটা কমপ্লিট করা যাবে, কতটা সঠিক হবে, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবেও, বিরোধীরা প্রশ্ন তুলবেনি। পরের বক্তা বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। প্রথমেই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে বলি, যাহা বলিব বাংলায় বলিব, বাংলা ছাড়া অন্য ভাষা বলিব না। এবং আমার বন্ধু যারা আছেন এখানে আজ বলতে এসছেন, তারা সবাই বাংলায় বলবেন। আরও একটা কথা আপনাদের বলে দিই, আমি বাঙালি, আমি রোহিঙ্গা নই, আমি অনুপ্রবেশকারী নই। সুতরাং আপনারা আমার এই বাংলা ভাষাকে শ্রদ্ধা করতে শিখুন, গর্ববোধ করুন। তার কারণ আমার এই বাংলা ভাষা ইন্দো ইউরোপিয়ান ভাষার, ইন্দো ইরানিয়ান ভাষা থেকে, প্রাকৃত ভাষা থেকে এসছে। সেই ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, বাংলা একটা ভাষা আছে, যে ভাষার জন্যে এখানে যারা আছি বা আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন, তারা একবার হলেও গর্ববোধ করেন। তারা জাতীয় সঙ্গীত গান এই ভাষায়, তাহলে হঠাৎ বাংলা এবং বাঙালির ভাষা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতিতে এলো কেন? প্রশ্নটা আপনারা সবাই জানেন। আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, কিন্তু একদল রাজনৈতিক কর্মী এটা বিশ্বাস করে যে বাংলা বললেই সে বাংলাদেশি। না, বাংলা বললে পশ্চিমবঙ্গের মানুষও হওয়া যায়, বাংলা বললে ভারতবাসীও হওয়া যায়। তাই আমরা বাংলা বলতে গর্ববোধ করি। তাহলে এই অনুপ্রবেশের কথা যখন উঠছে, 2026 সালে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ প্রথম অনুপ্রবেশ দেখেনি। অনুপ্রবেশ ভোটের ইস্যু হচ্ছে কেন এ রাজ্যে? কাদের জন্য অনুপ্রবেশ হচ্ছে? এই অনুপ্রবেশ কি এ রাজ্যের শাসক দল সীমান্তে দাঁড়িয়ে থেকে, আমার এক বক্তা বলছিলেন একটু আগে
যে কত লক্ষ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ঢুকিয়েছেন। আমি জানি না, আমি পদ্ধতি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে দাঁড়িয়ে থাকেন কিনা, বিএসএফ সীমান্ত পাহারা দেয় কিনা। আর আজকে অনুপ্রবেশের প্রশ্ন তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় এবং বাংলা ভাষায় কথা বলে, তখন অন্য কোনো রকম তার আইডেন্টিটি কার্ড না দেখে পুশ ব্যাক পুশ আউট এই কাজগুলো চলে। বলুন তো, ভারতবর্ষের সংবিধানে কোথায় আছে? ভারতবর্ষের সংবিধানে তো বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে যখন এক রাজনৈতিক নেতা বলেন বাংলা কোনো ভাষা নয়, আপনার কষ্ট হয় না? যদি আপনার কষ্ট না হয় তাহলে বিশ্বাস করুন, আমি কথা বলছি, আপনি বাঙালি নন। রাজনীতি ভুলে যান কিছুদিনের জন্যে, ভোট তো আসবে, ভোট যাবে, কিন্তু সেটা নিয়ে রাজনীতি করতে গিয়ে বাংলা এবং বাঙালিকে অপমান করবেন না। কি মুখ নিয়ে দাঁড়াবো এরপরে বাংলার মানুষের কাছে? ইস্যু অনেক আছে, তাই বলে বাংলার বাঙালি ইস্যু হবে? হ্যাঁ, এই বাংলা তো দেখেছে যে বাংলা বাঙালি রাজনীতিতে এসছে, এবং সেই রাজনীতি আমরা কিন্তু ভুলে যাইনি। ভোট এলেই কেন এই প্রশ্ন ওঠে? হঠাৎ করে ভোট না এলে সারা বছর ধরে এই অনুপ্রবেশের ইস্যু তো আসে না। তার কারণ আমরা বাংলাটাকে ইস্যু করেছি। কেন ইস্যু করেছি? তার কারণ এই মুহূর্তে আমাদের কাছে আরও একটা প্রশ্ন রয়েছে, এসআইআর এর প্রশ্ন, এবং সেই সঙ্গে সঙ্গে 130 নম্বর যে সংশোধনী রয়েছে সেই সংশোধনীর প্রশ্ন। নীতির কথা কারা বলছেন? আমি কয়েকজন মানুষের কথা জানতে চাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে। আমার যারা অন্যান্য সতীর্থরা আছেন তারা তাদের কথা বলবেন না, বেশি জনের নাম বলবো না। অজিত পাওয়ারের কথা বলবো, প্রফুল্ল প্যাটেলের কথা বলবো, প্রতাপ সারনায়কের কথা বলবো, হেমন্ত বিশ্ব শর্মার কথা বলবো, হাসান মুশরিফ, ভাবনা গাউলি, যামিনী, যশবন্ত যাদব, টিএম রমেশ, সঞ্জয় শেঠ, ছগন ভুজবল, এরা কি বলছেন? এরা কি বলছেন এই আইন থাকা উচিত? নাকি ভারতবর্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তারা যদি ভারতীয় জনতা পার্টি বা রাজনৈতিক দলে যায় তাহলে পরের দিন থেকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা পবিত্র হবেন? এই রাজনীতি দেখে আমরা বড় হব? রাজনীতির সঙ্গে অপরাধ জগৎ যখন মিলে যায় তখন আগামী প্রজন্মের জন্য দুঃখ হয়। বিশ্বাস করুন, বাংলা নিয়ে এত কথা বলছি, এগিয়ে বাংলা রাজ্য সরকারের যে ওয়েবসাইট সেখানে কত % বাংলা আছে? সেই বাংলার কথাও তো ভাবতে হবে। সুতরাং রাজনীতি ভুলে যান। সবাই চায় রাজনীতি থেকে অপরাধকে বিচ্ছিন্ন করতে, কিন্তু না, পলিটিক্যাল হিপোক্রেসি নয়। কালকে যে অপরাধী এক রাজনৈতিক দলে এলে রাতারাতি তার অপরাধ মুক্তি হবে, এটা কিন্তু মানুষ মেনে নেবে না, ভোটার মেনে নেবে না। সুতরাং বিশ্বাস করুন, সৎ হতে শিখুন। রাজনীতিবিদরা সৎ হলে এই প্রশ্ন তখন আলোচনায় আসে, আর অসৎ হলে তখন মানুষ বুঝে যায় যে এই হিপোক্রেসির কোনো শেষ নেই। সুতরাং রাজনীতির প্রতি বিশ্বাস, ভালোবাসা ফিরিয়ে আনো। পরের বক্তা সিপিআইএমের পক্ষে দীপশিতা ধর। এখানে যারা আইসেন সবাইরে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। যে ভাষায় আমি এখন কথা কইতেছি, এই ভাষায় আমি যে রাজ্যে বা যে শহরে 12 বছর কাটাইছি সেইখানে কথা কইলে তো আমার বাংলাদেশি বইলা দিত। আমি ভাবলাম যে এইটাই হয়তো সঠিক সময়, কারণ এখানে অ্যাটলিস্ট আমার ভাষায় কথা বললাম আর কেউ বাংলাদেশি বলবে না। আমি যে ভাষায় কথা বললাম, পূর্ববঙ্গের বহু মানুষ, ছিন্নমূল হিন্দু রিফিউজি মানুষ যারা এপার বাংলায় এসেছিলেন তারা এই ভাষাতেই কথা বলেন। আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির এক নেতা তিনি ডিফাইন করে দিচ্ছিলেন যে কারা আসলে বাঙালি আর কারা আসলে বাঙালি। অমিত মালব্য, বিজেপি, আরএসএসের কথায় আমি যে ভাষায় কথা বললাম, এই ভাষায় যারা কথা বলেন তারা ঠিক বাঙালি নন, তারা বাঙালি অথবা বাংলাদেশি। মজার বিষয় হলো, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যদি একটু এই লিঙ্গুইস্টিক জনগণনা করি তাহলে দেখা যাবে বিজেপির যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রাগ, যে মুসলমানদের বিরুদ্ধে তারা এত বেশি অস্ত্র শানাতে চান, বাংলার বেশিরভাগ বাঙালি মুসলমানই কিন্তু আমার ভাষায় কথা বলেন না। যে বাংলাদেশি ভাষা
বা বাংলা ভাষার যে বঙ্গালী উপভাষাকে আপনারা বাংলাদেশি দাগিয়ে দিতে চাইছেন, তাতে কিন্তু সবচেয়ে বেশি বাঙালি হিন্দু রিফিউজি মানুষ কথা বলেন। 1970-এর পর যে নমশূদ্র মানুষ এসছেন দক্ষিণ 24 পরগনা, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যারা এখনও বসবাস করেন, তাদের ভাষা এই আপনাদের বলা মতো বাংলাদেশি ভাষা। তাই বিজেপির যে সমস্ত মানুষজন রয়েছেন এখানে আসবেন, বাংলা সম্পর্কে কথা বলবেন, আমি আপনাদের বলবো, যাদের জন্য আপনাদের লড়াই, যাদেরকে সামনে রেখে আপনারা 2026 বা 2014-19 থেকেই ঘুঁটি সাজাতে চাইছেন, যাদেরকে সামনে রেখেই আপনারা ভোট ভিক্ষা করতে চাইছেন, আসলে এই বাংলাদেশি, আসল বাঙালিকে, হিন্দু বাঙালিকে, মুসলমান বাঙালিকে এই বিভাজনের মধ্যে দিয়ে আসলে সবচেয়ে বেশি ভালনারেবল যে অংশটা, সবচেয়ে বেশি যে হিন্দু রিফিউজি বাঙালি সবচেয়ে কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছে, তাকেই আপনারা আরও বেশি খাদের ধারে ঠেলে দিচ্ছেন। দ্বিতীয় কথা, আমরা শুনলাম সবাই, আমাদের প্রথম যিনি বক্তা ছিলেন তিনি বলেছেন বাঙালি অস্মিতার কথা, তারপরের বক্তাও আমার আগে যিনি বললেন খুব সঠিকভাবেই বলেছেন, বাঙালি হিসেবে আমাদের অস্মিতা থাকা উচিত। কিন্তু বাঙালি সম্পর্কে অস্মিতাটা কিসের? শুধু ভাষার, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই কারণে বহু পুরনো ভাষা। তাই তাহলে তো বিভিন্ন ভাষা যারা বিভিন্ন সময় এসে প্রত্যেকে তার লিঙ্গুইস্টিক প্রাইড থাকতে পারে। আমার মনে হয় বাংলা সম্পর্কে যে গর্ব, বাংলার অস্মিতার জায়গাটা শুধু লিঙ্গুইস্টিক নয়, বাংলার ইতিহাস, বাংলার সাহিত্য, বাংলার সোসাইটি, বাংলার সমাজ, যে বাংলা নবজাগরণকে এনে দিল, সেখান থেকে তো গর্ব আসে। যেখানে দাঁড়িয়ে মনুস্মৃতি থেকে শুরু করে ওই টিকিধারী লোক, টুপিধারী লোক যারা বলছেন যে মেয়েদের পড়াশুনো করার কোনো অধিকার নেই, এই বাংলাতেই তো রোকেয়া মেয়েদের জন্য প্রথম স্কুল খুলেছিলেন, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মেয়েরা প্রথমবার স্কুলে গেছিলেন। আমি বাঙালি হিসাবে গর্ব করি, কারণ আমি ওই রোকেয়া, বেগম রোকেয়া যে বাংলায় জন্মেছেন, যে বাংলায় কাজ করেছেন, যে বাংলার জন্য কাজ করেছেন, আমি সেই বাংলার উত্তরসূরি। আমি তো বাংলা নিয়ে গর্ব করি কারণ আমি মাস্টারদা সূর্য সেনদের উত্তরসূরি। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার দখল করার পর যখন বিভিন্ন গোটা লম্বা সময় গা ঢাকা দিয়ে রয়েছেন, ওই চট্টগ্রামের গরিব মুসলিম বাড়িগুলো তার বাড়ি ছিল, তারা বাঁচিয়ে রেখেছিলেন, আগলে রেখেছিলেন। আর আমার নেতা, আমাদের বিপ্লবী সূর্য মাস্টারদা সূর্য সেনকে যিনি ধরিয়ে দিয়েছিলেন, তিনি মাস্টারদার পরিবারেরই লোক, তার নাম ছিল নেত্র সেন। এখন আপনি বলুন তো, ভালো বাঙালিকে আর খারাপ বাঙালিকে, কোন বাঙালিকে আমি দেশাত্মবোধী বলবো আর কাকে আমি দেশদ্রোহী বলবো? আমি তো গর্ব করি আমার মাস্টারদা সূর্য সেনকে যিনি বাঁচালেন এবং আমার মাস্টারদা সূর্য সেন যিনি লড়লেন, আমি সেই বাংলার উত্তরাধিকারী। আমি তো গর্ব করি আমার বাংলা মানে প্রীতিলতার বাংলা, আমার বাংলা মানে ইলা মিত্রের বাংলা, আমার বাংলা মানে এমন একটা বাংলা যেখানে সোচ্চারে বলা যায় লাঙল যার জমি তার, সেখান থেকে তো আমার বাংলার অস্মিতা আসে। আমার বাংলার অস্মিতা সেই কারণ আমি যে স্কুলে পড়তাম বাংলা মিডিয়ামে, আমার সঙ্গে যে মেয়েটি ক্লাসে ফার্স্ট হতো, যে মেয়েটির বাবার একটি সাইকেলের দোকান আছে, সে এখন পোস্ট ডক্টরেট করে বিলেতে। বাংলা মিডিয়ামে পড়ার জন্য আমার বাংলার মেধাকে কোনোদিনও মাথা নিচু করতে হয়নি। আর আজ বাংলায় যখন 5000-এর বেশি সরকারি বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যায়, আপনি আমাকে বলুন কোন বাংলা নিয়ে আমি গর্ব করব? আমি তো বাংলা নিয়ে গল্প করতাম কারণ 1984 সালে যখন শিখ দাঙ্গা হয়েছিল, সারা দেশ জুড়ে শিখ হত্যা হয়েছে, কলকাতার বুকে একজন শিখ মানুষের গায়ে আঁচ লাগেনি, গর্ব করতাম, বাংলার অস্মিতা, বাঙালি হওয়ার অস্মিতা। 1992 সালে বাবরি মসজিদ হয়েছে, সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি, বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতা। নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, যেখানে দুজনকে আমরা যখন পড়ি কখনো তার জাত ধর্ম আমরা কেউ জানতে চাইনি, যেখানে কাজী নজরুল ইসলাম কি স্বাভাবিকভাবেই শ্যামা সঙ্গীত লিখতে পারতেন। আর আজকে সেই বাংলার মানুষই যখন দিল্লিতে কাজ করতে যান, তিনি বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি বলে ওই বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়। তৃণমূল রয়েছে, প্রতিবার নির্বাচনের আগে তারা জয় বাংলার স্লোগান দেয়, আর এই কলকাতার বুকে দাঁড়িয়ে কারমাইলের মতো এত বড় একটা হস্টেল, সেখানকার মুসলিম ছাত্রদের বাংলাদেশি বলে কিছু অবাঙালি মানুষ মারধর করতে পারেন, হামলা হুজ্জুত করতে পারেন। জয় বাংলা বলা সহজ, নির্বাচনের আগে বাংলা নিজের মেয়েকেই চায়, বলা সহজ, কিন্তু সেই বাংলাতেই বাঙালিদের ভালো রাখার জন্য যা যা করা দরকার তা মমতা ব্যানার্জিটা করবেন না। এবং প্রত্যেকটা ভোটের আগে রাজনৈতিক দলের একটা এজেন্ডাও থাকে। গত কয়েকটি ভোটে যদি আমরা দেখে থাকি যে বিজেপি প্রধান রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, দেশের শাসক দল,
তারা হিন্দুত্বের অস্ত্রে শান দিয়েছিল। এবার তারা কিন্তু বাঙালি আবেগ ছুঁতে চাইছে, প্রধানমন্ত্রীর কথায় সেটা বারবার প্রতিফলিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বাংলা, বাঙালির আবেগ এবং বাঙালি অস্মিতাকে মঞ্চে নিয়ে চলে এসেছেন। দীপশিতার কথাতেও কিন্তু সেই বাঙালি আবেগের কথা। পরের বক্তা কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়। খুব সুন্দর লাগছিল, বক্তারা বলছিলেন। আসলে বিশ্বদা, সমস্যাটা কোথায় জানো তো? 83 দিন জেল ঠেল খেটে এসে অ্যামেন্ডমেন্ট বিল পেশ করছে, তাও আবার 4th বেঞ্চে বসে। দেখতেও অবাক লাগে, বুঝতেও আরও অবাক লাগে। তারপরে বাঙালিদের নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, আমার দল তো জাতীয় কংগ্রেস। WC ব্যানার্জির নাম আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সবাই জানেন। জাতীয় কংগ্রেসটা একটা প্ল্যাটফর্ম। কেয়াদি বলছিলেন, আমি শুনছিলাম, কেয়াদি বুঝতে হবে যে আমাদের নেতা শুভঙ্কর সরকার বলুন, প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী বলুন, তারা দিদিকেও দল পাল্টায়নি কিন্তু। আর আপনি যাকে নেতা বলেন, কী হিসেবে বলেন, কেন বলেন, বলতেই পারেন, ব্যাকগ্রাউন্ডটা জেনে নেবেন। কংগ্রেস মনে করে যে আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গে, আমরা আমাদের হেরিটেজ বলুন, কালচার বলুন, আমাদের কথা, আমাদের মেধা গোটা পৃথিবীকে আকৃষ্ট করে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এবং আমরা মনে করি যারা আমরা বাঙালি, শুধু বাংলা নয়, আমাদের কাছে যে 26,000 ভাই বোন শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে গেল, তাদের পরিবার ধ্বংস হয়ে গেল চাকরি চুরির মাধ্যমে, তারাও বাঙালি। তমান্না খুন হলো, সেও আমাদের কাছে বাঙালি। অভয়া, সেও বাঙালি। আচ্ছা, আপনারা তৃণমূল চাইছেন যে আপনারা যে হাওয়া তুলেছেন, বাঙালিদের আমরা আগে বাড়াচ্ছি, নেতৃত্ব দিচ্ছি। বিজেপি বলছে না, আমরা কাস্টোডিয়ান বাঙালির। আরে বাঙালির কাস্টোডিয়ান বাঙালি, তৃণমূলও নয়, বিজেপিও নয়, কোনো দল নয়। এই জায়গাটা বুঝতে হবে। দায়িত্ব নিয়েছেন কারা? দেবজিৎ দ্বারা দায়িত্ব নিয়েছেন ইনভেস্টিগেশন করার। কারা করছে? সিবিআই। খুঁজে পাওয়া যাচ্ছে কোথাও? সিবিআই তোমার দেখা নাই, ইনভেস্টিগেশনের দেখা নাই। মাঝে মধ্যে বুয়াদার দলের কিছু চুনো মাছ ধরে, চুনো মাছ ধরে টিভি চ্যানেলের সামনে আসে। যেরকম একটা রাজনৈতিক দল প্রতিদিন মিটিং মিছিল করে, সেরমই আসে। কিন্তু আমরা পাচ্ছি কি? এই বাঙালিদের দুরবস্থা কবে জানতে পেরেছি আমরা বাংলায়? বলুন তো, ভেবে দেখুন, একটু পিছনে যেতে হবে। কোভিডের সময় আমরা জানতে পারলাম এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে আছে। তখন আমরা বুঝতে পেরেছি আমাদের আসল অবস্থাটা কি। আমি বলিনি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1,25,00,000 মানুষ নাকি এখানে কাজ করেন। তো আমাদের এমপ্লয়মেন্ট দেওয়ার জায়গা তৈরি করেছেন কোথায়? আমরা করেছিলাম। ইয়েস, আমরা করেছিলাম, জাতীয় কংগ্রেস। বিধান রায় আমলটা একটু ভাবুন। তখন ফ্যাক্টরিগুলো থেকে, চিমনিগুলো থেকে ধোঁয়া বেরোতো, মানুষ কাজ করছে, শ্রমিকরা, হাজার হাজার শ্রমিক জুট মিল থেকে বেরোচ্ছে, ঢুকছে, সেখানে কাজ ছিল। আজকে জুট মিলগুলো একটু যান, অর্জুন সিংয়ের এলাকায় জুট মিলগুলো একটু ঘুরে আসবেন দিদি, বুঝতে পারবেন কি অবস্থা। একটু হুগলি জেলার জুট মিলগুলোতে যান। ডানকুনি কোল কমপ্লেক্স বছরে 48 কোটি টাকা লস করে, একটু খোঁজ নিন। আমরা গেছিলাম তো দেখতে। যে বাঙালিদের কান কেটে দেওয়া হয় মহারাষ্ট্রে, বীরভূমের 6 জন বাঙালি বাংলাদেশের জেলে পড়ছেন, এই রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন, কথা বলছেন না, নানা রকম কথা বলছেন, কিন্তু এগুলো বলছেন না। আর এসআইআর,
এটা একটা পলিটিক্যাল এসআইআর। রাহুল গান্ধী বলেছেন, এক্সপোজ করেছেন এই ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন ইকুয়ালস টু এক্সপোজড কমিশন এখন রাহুল গান্ধী করে দেখিয়েছেন। কোনো পলিটিক্যাল এসআইআর পশ্চিমবঙ্গে আমরা করতে দেব না। তার কারণ আমাদের কনভিকশন আছে। আমরা মনে করি সেটিং নয়, সোজা কথা সোজাভাবে বলতে জানতে হবে। পরের বক্তা অধ্যাপক শিবাজী প্রতিম বসু, রাজনৈতিক বিশ্লেষক। আমার আগে যারা বললেন তাদের বক্তব্য আমি শুনছিলাম, খুবই ভালো। কিন্তু আমার শুনতে শুনতে বহুদিন আগেকার দেখা সবার উপরে এই সিনেমাটার একদম শেষ দৃশ্য মনে পড়ছিল, ছবি বিশ্বাস। উত্তম কুমার তাকে 14 বছর তিনি জেলে কাটিয়েছেন খুনের দায়ে। শেষ দৃশ্যে দেখা গেল যে তিনি খুনি নন, খুনি আরেকজন ছিলেন। এবং তখন আমাদের ছবিবাবুর সেই বিখ্যাত ডায়লগ, ফিরিয়ে দাও আমার সেই 14টি বছর ফিরিয়ে দাও। এটা আসলে আমাদের রোমান জুরিসপ্রুডেন্স থেকে যেভাবে এসছে যে আনটিল অ্যান্ড আনলেস সামওয়ান ইজ কনভিক্টেড, কনভিকশনটা খুব ইম্পর্ট্যান্ট। সেই কনভিকশনের আগে তাও কাউকে অপরাধী তাকে বলা যেতে পারে অভিযুক্ত। অভিযুক্ত এবং অপরাধীর মধ্যে তফাৎ আছে। 130 নম্বর যে সংবিধান সংশোধন যেটা টেবলড হয়েছে বিলটা, সেইটা যদি এইভাবে চলে যে কোনোভাবেই 30 ডেজ, যেটা কিছুক্ষণ আগে প্রসূনবাবু বললেন যে 30 ডেজ 30 দিন তাকে নানাভাবে, যেটা পুলিশ রিমান্ডে রাখা যায়, যাকে পিসি বলে, তারপরে তো তার কিছু হলে জেল কাস্টডি হয়, জেসি হয়, তাকে যদি আমরা ওইভাবে রেখে দিতে পারি, তারপর যদি সে কোনো দিন কোনো পদাধিকারী, বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী, তিনি কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিছু না হতে পারেন, তাহলে ভারতবর্ষে কিন্তু একটা ক্রাইসিস তৈরি হবে। আমি জানি না সেই ক্রাইসিস ভবিষ্যতে কি করে উঠবে, কি করে যাবে। কারণ এই যে মেজরিটি যে সমস্ত সাংসদের কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গার এমএলএদের কথা বলা হচ্ছে, যে তাদের মধ্যে যে যারা রয়েছে এত পার্সেন্টেজ লোক, তারাই তো আমাদের নেতৃত্ব দিয়ে আসছে। এবং এই যে একটা বড় জায়গা রয়েছে, এবং তার মধ্যে অনেকেই হতে পারে যে আউট অফ একটা ভিন্ডিকটিভ একটা পলিটিক্সের শিকার হতেই পারে, বিনা কারণে সন্দেহবশত তাকে নিয়ে যাওয়া হতে পারে জেলে। সুতরাং এই যে একটা বড় জায়গা, এটা ডিনায়াল হচ্ছে একটা রাইট। সেটা ওই যে কথাটা বিশ্ব বললে একটু আগে, আর্টিকেল 19, যে প্রত্যেকটি মানুষের আর্টিকেল 19 দেয় একটি তার রাজনৈতিক মতামত পেশ করার জন্য, পলিটিক্যাল যাটা কিছু বক্তব্য তাকে এক্সপ্রেস করার জন্য তাকে একটা সুবিধা দেয়। তাকে সমস্ত জায়গায় তার কিছু এক্সেপশন করেছিলেন অবশ্যই নেহেরু, যদি করে সেটা যেটা করেছিলেন সেটি এই যে অবাধ বাক স্বাধীনতায় লাগাম পরানোর যে জায়গা, সেটা কিছু কিছু ব্যতিক্রম ছাড়া সেটা কাব্য নয়। কিন্তু যদি আমাকে ইলেকশনই না দাঁড়াতে দেয়, ইলেকশনেই আমাকে ফেস করতে না দেয়, যদি আমি পলিটিক্যাল পার্টির কোনো সভাতে বা কোথাও গিয়ে আমি প্রোটেস্ট না করতে পারি, এই রকম জায়গায় যে জায়গায় চলে যাচ্ছে, তাহলে আমাদের মৌলিক অধিকারের এই সংবিধান এই জন্যই জরুরি। এবং এই জন্যই হয়তো সংবিধান সংশোধন করা হচ্ছে, কারণ যে সমস্ত পস্টুলেটসের ওপরে দাঁড়িয়ে আমাদের সংবিধান তৈরি হয়েছিল, সেগুলি থেকে আমরা সরে যাচ্ছি। একটা নতুন কাইন্ড অফ ভারতবর্ষ। এবং এটা কি হবে, অনেকে মনে করছেন এটা একটা পুলিশ স্টেট হতে চলেছে, যেমন ইমার্জেন্সির সময় হয়েছিল। আমরা এই যে আমাদের প্রথমে ছিল খুব সিম্পল, ভোট দিয়ে আসতো, ভোট চুরি হতো, আগে বলতো ফলস ভোট দিচ্ছে, তারপরের দিকে এলো রিগিং বলা হলো, সাইন্টিফিক রিগিং বলা হলো, অনেক কথা। কিন্তু এপিক যখন হলো, যে একটা ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড, এটা যখন হলো, তখন থেকে আমরা একটা নোমেনক্লেচার পেলাম। আচ্ছা, এইটা একটা জায়গা। ওমা, তারপরে জানলাম আধার। এই আধারের কটা এ আগে লাগে পরে লাগে, এটা কিন্তু আপনারা দেখবেন অনেকে আধারও বলে, মানে আধার অর্থাৎ এটা না থাকলে আধার জীবনে নেমে আসবে। এই আধারে কটা এ থাকে আগে পরে আমরা জানি না, নোমেনক্লেচার আসছে। একটা জার্গনের জাঙ্গলে আমরা ঢুকছি। এরপরে আসছে এসআইআর। এই এসআইআর এর সঙ্গে আসছে নাগরিকত্বের জন্য যেটা জায়গা, এনআরসি, সিএএ, এই সমস্ত জাঙ্গলে একটা সাধারণ লোক ঢুকছে। আপনি ভাবুন, এই এসআইআর নিশ্চয়ই হয়, বাট ওয়াই সাচ আ হারি? এই জায়গায় এত দ্রুত কেন? এই কথা উঠবে। তার সঙ্গে এটা উঠবে, মহারাষ্ট্রে যখন লোকসভা ইলেকশন এবং বিধানসভা ইলেকশনের গ্যাপটা বেশি দিন ছিল না, 4-5 মাস ছিল। এই 4-5 মাসে 69 লাখ, এটা কিন্তু আমরা কনফার্ম করতে পারি ফ্রম ইসির যে সমস্ত ওয়েবসাইটে, 69 লক্ষ নাম নতুন ঢুকেছিল। আজকে অদ্ভুতভাবে বিহারে
এসআইআর যখন হচ্ছে তাতে 65 লাখ লোকের নাম বাদ গেছে। এইভাবে করে একটা নোমেনক্লেচারের মধ্যে ঢুকিয়ে দিয়ে, একটা জার্গনের একটা জাঙ্গলে ঢুকিয়ে দিয়ে মানুষের মনে, সাধারণ মানুষের মনে, আর বাংলার কথা তো বিশ্বজিৎ দারুণ বলে গেছে যে একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কেবল তাই নয়, এবং এত বড় একটা ভূখণ্ডের ভাষা, যেটা দীনেশচন্দ্র সেন বলেছিলেন বৃহৎবঙ্গের কথা, বিরাট বাংলা। এই বাংলায় কত লোক কথা বলে, এবং যে ভাষায় দীপশিতা আরম্ভ করলেন কথা বলতে, সেই বাংলা তো সত্যি এখানকার এদেশের, আমাদের এখানকার মেদিনীপুরের বা অন্যান্য জায়গায় এখানকার যারা মুসলিম সমাজ তারা সে ভাষায় কথা বলে না। সুতরাং ভেবে দেখতে হবে, আমাদের ভীষণভাবে ভাবার সময় এসে গেছে। এই যে নির্বাচন কমিশন আধার কার্ডকে বাতিল করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ড নিতেই হবে। দুটো প্রশ্ন উঠছে। এক, নথি জাল হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব সরকারের। নথি জাল হচ্ছে বলে জনগণকে তার খেসারত দিতে বলা যায় না। আধার কার্ড জাল হচ্ছে, কখনো বলছে আধারের তথ্য চুরি হয়ে যাচ্ছে, এগুলো কি জনতার দেখার কথা? সুপ্রিম কোর্টের বক্তব্য, তাহলে তুমি আধারকে সব কিছুর সাথে লিঙ্ক করলে কেন? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে 11টি নথির তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেগুলো জাল হচ্ছে না বা জাল হয় না? প্রশ্ন অনেকগুলো উঠছে, প্রশ্ন উঠবে। পরের বক্তা বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। অনেকগুলো সমস্যা যা বুঝলাম, যারা বিজেপি করেন না বা সংশয় সমস্যা এইসব নিয়ে চিন্তায় আছেন। আজকের এই বিতর্ক সভায় দুটো ক্যাচলাইন রেখেছেন দেখছি। একটা হচ্ছে বাঙালি আবেগী মন্ত্র নাকি সংশোধনী অস্ত্র, দুটোই। প্রথম কথা, বাঙালি আবেগ তো মন্ত্র বটেই, বাংলায় ভোট হবে, বাংলায় থাকবো। বাঙালি আনাটা তো শুধু একটা ভাষা নয়, বাংলায় কথা বললেই বাঙালি। তাহলে তো টিয়া পাখি যদি হরে কৃষ্ণ বলে আর কাকাতুয়া যদি গুড মর্নিং বলে, তাহলে টিয়া পাখি বাঙালি আর কাকাতুয়া ব্রিটিশ, সেরকম তো ব্যাপারটা নয়। ব্যাপারটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, যারা বাংলায় নিজের নাম না রাখতে পারেন কিন্তু নিজের ছেলে মেয়েদের নাম রাখতে পারেন না, তারা বাংলায় কথা বললে বাঙালি হবেন তো? সঙ্গত প্রশ্ন ভাই, চেষ্টা করুন না। অনেক বছর তো হয়ে গেল, একসঙ্গে তো রইলাম, বাংলায় নাম রাখি, অসুবিধের কি আছে? একসময় হয়েছিল, ঠিক আছে। দ্বিতীয়ত, বাঙালি আর বাঙালি নিশ্চয়ই, যারা ধরুন, আমি যেমন আমার পূর্বপুরুষ ফরিদপুর থেকে পালিয়ে এসেছিলেন, দীপশিতার যদ্দূর জানি বরিশাল থেকে পালিয়ে এসেছিলেন, এবং যারা আমরা পালিয়ে এসেছিলাম, কেয়াদি সব পালিয়ে এসেছিলেন। কারা তাড়া করেছিল? কেন পালিয়েছিলাম? রাম মন্দির চেয়েছিলাম ওখানে দাঁড়িয়ে? দীপশিতার পূর্বপুরুষ বা আমার পূর্বপুরুষ বা কেয়াদির পূর্বপুরুষ রাম মন্দির চেয়েছিলাম? আমরা ওখানে কেউ বিজেপি করতাম? বলতে পারবেন নাকি? কেউ বলেছিলাম নাকি যে এসআইআর করতে হবে, যারা বাঙালি তাদের সঙ্গে থাকবো না? তাহলে কারা তাড়ালো? কেন তাড়ালো? আমরা একটা কারণেই পালিয়ে এসেছিলাম। যদি আমাদের নামের পেছনে শেখ আর নামের পরে উদ্দিন বসে যেত না, তাহলে আমাদের পালাতে হতো না। আমরা পালিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে, আমাদের পরিবার পরিজন নিয়ে, শালগ্রাম শিলা নিয়ে, দুর্গা পুজো করবো বলে, কালী পুজো করবো বলে। এরকম নয় যে দীপশিতার পূর্বপুরুষ ওপারে একটুখানি কম মার্কসিস্ট হতে পারতেন, এরকম নয়। আমরা ওখানে একটুখানি কম হিন্দু হতে পারতাম, এরকম নয়। যে আশুতোষের যারা কাউন্টার পার্ট রয়েছেন, যারা বাঙাল কাউন্টার পার্ট, আমার মতন, দীপশিতার মতন, কেয়াদির মতন, তারা একটুখানি ওখানে কম গান্ধীবাদী হতে পারতেন, তার জন্য নয়। গান্ধীজির ছাগল চুরি হয়ে গেল, গান্ধীজির ছাগল কেটে কারা খেয়ে ফেললো, নোয়াখালী দাঙ্গার পরে, এই নিয়ে অনেক কিছু হতে পারে। দাঙ্গা তো থামাতে গিয়েছিলেন, থামাতে তো পারেননি, তারপরে তো আমাদের পালাতে হয়েছে। এটাই আমাদের বাঙালিয়ানা। শ্যামাপ্রসাদ, আর বাংলায় যে কথা বলছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি রবীন্দ্রনাথকে নিয়ে এসে প্রথম বাংলায় ভাষণ দেওয়া করিয়েছিলেন, দীক্ষান্ত ভাষণ। এবারে আসি একটুখানি ওই আমাদের এসআইআর কেন হবে। সত্যি তো কি অন্যায় কথাবার্তা বলুন তো। আরে ভাই, 38 নম্বর সংশোধনটা একটু দেখি। 1975 সাল, সুতোষ তোমার জন্য, 1975 সাল 38 নম্বর সংশোধন। বুয়াদা এসে বলবেন পরে। 75-এর 38 নম্বর সংশোধন আনলেন ইন্দিরা গান্ধী।
কোনো রকমভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না একবার যদি নির্বাচিত হয়ে যায়। বুধবার 5ই আগস্ট মঙ্গলবার 5ই আগস্ট সংশোধনের প্রস্তাব এলো, বুধবার দিন পাস হয়ে গেল ধ্বনি ভোটে। কোনো পড়াশুনোর ব্যাপার নেই, ধ্বনি ভোটে পাস হয়ে গেল টেবিল চাপড়িয়ে। বৃহস্পতিবার দিন রাষ্ট্রপতি সই করে দিলেন, শুক্রবার দিন 17টা রাজ্য থেকে এমএলএদের মিটিং হয়ে ওটা পাস হয়ে গেল। অত বড় সংশোধন তো। শনি রবি ছুটি, সোমবার দিন রাষ্ট্রপতি সই করলেন, মঙ্গলবার 12 তারিখ ছিল হচ্ছে ইন্দিরা গান্ধীর ওই মামলার দিন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আর সংবিধান সংশোধনী নিয়ে কথা বলবেন না। শেষ কথা যে আমরা জানি যে কি চলছে, বাঙালি জানে সমস্যা কি হচ্ছে। বাঙালি 34 বছর ধরে গ্রহণ করেছে একটা জিনিসকে, নিজেদের মধ্যে নিয়েছে এবং তারপরে পরিত্যাগ করেছে। গত 15 বছর ধরে তার প্রো ম্যাক্স কপিকে নিয়েছে, গ্রহণ করেছে, পরিত্যাগ করার জন্য দাঁড়িয়ে আছে। সামনে ভোট, এখানে যারা রাজনীতি করছি তারা সবাই জানি একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে আসবে। পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে আমরা সবাই জিতব, যেই আসবেন জিতবেন। কিন্তু বিসর্জনের বাজনা বাজছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। বাঙালি আর বাঙালিদের গুলিয়ে দেওয়া যাবে না। যারা বাঙালি, এই রাজ্যের যারা হিন্দু, যারা ওপার থেকে আমার দীপশিতা কেয়াদির মতন পালিয়ে আসা হিন্দু, আজকেও রাত্রে যারা পালিয়ে আসবেন তারাও, এবং এই রাজ্যের যারা মুসলিম, যারা স্বাধীনতার সময় থেকে এ রাজ্যেই আছেন, দেশের জন্য পাকিস্তানে চলে যাননি ধর্ম আলাদা বলে, তারা সবাই এই রাজ্যের ভোটার হবেন। বিজেপি তাদের সঙ্গে আছে, বাকিরা এখানে থাকবেন না। রোহিঙ্গা মুসলমান থাকবেন না, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী থাকবেন না। দেবজিৎ 1975 সালে ইন্দিরা গান্ধীর 38তম সংবিধান সংশোধনীর কথা বলল, একদমই ঠিক হয়েছিল। তারপরে 1977-এ কি রেজাল্ট হয়েছিল সেটা গোটা পৃথিবী জানে, সেটাও একটা বড় বিষয়, সেটাও একটা চরম শিক্ষা গণতন্ত্রের। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তী। এই যে 130তম সংবিধান সংশোধন, ঠিকই বলেছেন বিশ্ববাবু শুরু করার সময়। 47 সালে দেশ স্বাধীন হলো, 50 সালের 26শে জানুয়ারি বাবা সাহেব আম্বেদকর সংবিধান টেবিল করলেন, লাগু হলো দেশে, এবং সেই সংবিধানকে মাথায় নিয়ে ভারতবর্ষে এগিয়ে এসছে আজকে 78 বছর অতিক্রান্ত। এবং এই নিয়ে এই যে এই মাসেরই গত সপ্তাহের ঘটনা, 21 তারিখ লোকসভা শেষ হয়েছে, বর্ষাকালীন অধিবেশন, তার 2 দিন আগে 19 তারিখে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আচমকা এই বিলটি নিয়ে এলেন। বিশ্ববাবু, একটা আইন আছে লোকসভায় বা রাজ্যসভায় যে আপনি যদি কোনো অ্যামেন্ডমেন্ট বিল আনেন, এটা মেম্বারদের মধ্যে সার্কুলেট করতে হয়। বিলটা এতই তাড়াহুড়ো ছিল সেটা সার্কুলেট করেননি। তার আইন বাঁচানোরও রাস্তা আছে, লোকসভার সেক্রেটারি জেনারেলের অনুমতি সাপেক্ষে বিল সার্কুলেট না করেও বিল টেবিল করা যায়। অমিত শাহ সেই রাস্তাটাই নিলেন, কাউকে সুযোগ দিচ্ছিলেন না। কিসের এত তাড়াহুড়ো? এত তাড়াহুড়ো কিসের? এবং শুধু তাই নয়, নিজের আসন অমিত শাহ, আপনারা লোকসভার টিভি দেখবেন, টিভিতে যখন দেখানো হয় প্রধানমন্ত্রীর পাশের আসনটাই তার, তিনি ভয় 4র্থ নম্বর আসনে চলে গেলেন, পেছনে 4th রো। অন্তত 30 থেকে 40 জন মার্শাল তাকে ঘিরে নিল এবং কোনো ক্রমে বিলটা তিনি রিডিং পড়ে চলে গেলেন। 130তম সংবিধান সংশোধন, লোকসভায় আসন সংখ্যা 543 গোটা হাউসের, তাহলে 362 জন এমপি দরকার। বিজেপির আছে 240, আর সহযোগী দল যাদের নিয়ে এনডিএ সব মেলালে 293, 293। দরকার কত? 362। এই বিলটা শুধু লোককে খারাপ ভাষায় বলতে গেলে চমকানোর জন্যে আনা হলো, এবং জানতেন ওরা যে এটাকে তাহলে জেপিসিতে পাঠিয়ে দেবো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, ওটা ঠান্ডা ঘরে পড়ে থাকবে। যখন সংখ্যা জোগাড় করতে পারবো এবং যখন আমার গদি আরেকটু টলমল হবে, তখন ঠিক সময় মতো এটাকে বের করব। বিশ্ববাবু, সময়টা একটু খেয়াল করবেন, কিন্তু
গত 11 বছরে নরেন্দ্র মোদী এবং এনডিএর সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বিরোধীরা ঐক্যবদ্ধ, লোকসভার ভেতরে বাইরে। লোকসভার ভেতরে গত 11 বছরে ভোট চোর গদি ছোড় স্লোগান শুনেছেন? এই গোটা লোকসভা অধিবেশনটা চলছে, দিল্লির রাজপথে চলছে, সারা ভারতবর্ষ চলছে, ভোট চোর গদি ছোড়, সারা ভারতবর্ষ জুড়ে। এটা নিয়ে আসা হয়েছে, শুনে নিন এই বিলটা, ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্যে এটা নিয়ে আসা হয়েছে। এবং এনডিএ শরিকটাও তার মধ্যে আছে। উপরাষ্ট্রপতির ভোট আসছে 9 তারিখে, 9 সেপ্টেম্বর। চন্দ্রবাবু নাইডুর জন্য নয় তো, এটা নীতিশ কুমারের জন্য নয় তো, 12টা লোকসভার সদস্য আছেন তার সঙ্গে, যার ভরসায় নরেন্দ্র মোদীর সরকার টিকে আছে। একটা কথা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বলতেন, মনে পড়ে আপনাদের? প্রথমে বলতেন কংগ্রেস মুক্ত ভারত, তার পরের বছর থেকে বলতে আরম্ভ করলেন রিজিওনাল পার্টিগুলোই হচ্ছে দেশের শত্রু। এই যে সিবিআই আর ইডির দৌরাত্ম, আসলে বিজেপির কাছে গ্রহণযোগ্য কারা? নরেন্দ্র মোদী আমাদের নৈতিকতার পাঠ শেখাচ্ছেন যে ভালো বিল এনেছি, আপত্তি কোথায়? আচ্ছা, কোন সিবিআই ইডির বাবার ক্ষমতা আছে, তার হেডমাস্টার নরেন্দ্র মোদীর বাড়িতে ঢুকে সার্চ করবে? ওটা বুমেরাং হয়ে যাবে। কিন্তু গণতন্ত্রের চাবুক বড় মারাত্মক। ক্ষমতার হাত বদল যদি ঘটে কোনো দিন, সামলাতে পারবেন তো? আমি জানি না মোহন ভগবত কেন বলছেন ওদিক থেকে 75 বছরের শাল যদি কেউ তোমার গায়ে একবার চড়িয়ে দেয়, তাহলে ভেবো না তোমাকে অভিনন্দন জানাচ্ছে, তুমি এবার সরে যাও, পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে আসার সুযোগ দাও। মানেটা কি তাই? এক। আমার দ্বিতীয় কথা, যে যত বড় চোর হবে, ডাকাত হবে, এই তো 22 তারিখে প্রধানমন্ত্রী এলেন দমদমে, এসে কি বললেন? নৈতিকতার পাঠ শেখালেন। তা আমার তো মনে পড়ছে, আমার দেবজিদের কাছে প্রশ্ন রইল, কেয়া দেবীর কাছে প্রশ্ন রইল, ওপেন ফোরামে উত্তরটা দেবেন। 2002 সালে মনে আছে গোদ্রাকাণ্ড ঘটনার পর, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে কে রাজধর্মের দীক্ষাটা দিয়েছিলেন, পালনের নির্দেশটা দিয়েছিলেন? এই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। কার উদ্দেশ্যে বলেছিলেন? মহারাষ্ট্রে গিয়ে 70,000 কোটি টাকার দুর্নীতি, চাক্কি পিসিং, চাক্কি পিসিং, 16 সিনেমার ডায়লগ প্রধানমন্ত্রী বলেছিলেন। কার বিরুদ্ধে? অজিত পাওয়ার। যেই বিজেপিতে চলে গেলেন ডেপুটি চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা 2013 সাল পর্যন্ত কংগ্রেসে ছিলেন। মনে করে দেখুন, এই সারদা মামলায় অভিযুক্ত। যেই বিজেপিতে গেলেন আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। এই শুভেন্দু অধিকারী, কেয়া দিদির নেত্রী মানে নেতা, হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন, নারদা। ওরে বললে ওরে বাবা, এ তো আরো বড় নেতা, অপোজিশন লিডার পশ্চিমবাংলা। অর্থাৎ যে যত বড় চোর হবে তাকে তত বড় পদ দেবে। শুনে নিন কেয়া দেবী, আপনি থেকে দেবজিৎ, আপনারা কোনো পদ পাবেন না। কোনোদিন যদি বাংলায় কেউ আসে না, এখানে দাউদ ইব্রাহিমকে নিয়ে আসবে কোথাও থেকে খুঁজে এনে, তাকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি। এটা বলে দিলাম, আজকে মিলিয়ে নেবেন। তার কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ বলবে এই তো পেয়েছি সবচেয়ে বড় ডাকাত এবং চোর। আর বাংলার অস্মিতা নিয়ে একটাই কথা বলি, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যে সেটা হচ্ছে বাংলা ভাষাতেই কিন্তু দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। এটা মাথায় রাখবেন। আরেকটা কথা এই কারণে বললাম, আপনাদের নেতা এবং ওই অমিত মালব্যের কথাই আসছি, বেঙ্গলের অবজারভার কি বলেছেন, একটু উত্তরটা ওপেন ফোরামে দিয়ে দেবেন তো। বাংলা ভাষা বলে নাকি কোনো ভাষাই হয় না। সুতরাং বাদ বাকিটা বাংলার মানুষ বুঝবে, বাঙালি বুঝবে, বাংলা ভাষাভাষীর মানুষ বুঝবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতা, বাংলা ভাষার অস্মিতাকে সে জীবন দিয়ে রক্ষা করবে। আর আপনারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এবং পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন। শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে ভোট চেয়ে ঘুরে যান, বাংলার মানুষ শূন্য হাতে ফিরিয়ে দেবে। আমি আসছি তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রসূনদা, তৃণমূলের যে এই নতুন সংবিধান সংশোধনী বিল যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আপনারা বলছিলেন সংসদে তার সব থেকে বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। একদম। বিজেপির বক্তব্য, এই বিলের বিরোধিতা করা মানে দুর্নীতি করার লাইসেন্স চাওয়া। এনডিএ জোটের
নতুন শরিক হচ্ছে ইসিআই, ইডি এবং সিবিআই। এটা খুব স্পষ্ট যে এই দুটো সেন্ট্রাল এজেন্সি ইডি এবং সিবিআই, তার সঙ্গে আমি এনআইএকে যুক্ত করতে পারেন, তারা ডেফিনেটলি প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা মন্ত্রীকে রেড করবে না। সুতরাং উদ্দেশ্য খুব পরিষ্কার, স্ট্রাকচার ডিজাইন। অপোজিশন পার্টি যেখানে যেখানে রয়েছে সেই সব জায়গাতে মন্ত্রীদেরকে অ্যারেস্ট করো, 1 মাস ভেতরে রাখা খুব সহজ, আমি এক্সপ্লেন করেছি, এবং সেই রাজ্যে একটা সাংবিধানিক সংকট তৈরি করো। বিজেপির যে এজেন্ডা, আরএসএসের যে এজেন্ডা থাকে, সেই এজেন্ডার এটা একটা পার্ট। আপনি খেয়াল করলে দেখবেন যে এই মেইন যে এজেন্ডাটা অমিত শাহ তৈরি করছেন, এটা বেসিক্যালি ওরা বলছে না যে 1 নেশন 1 ইলেকশন, তা নয়, 1 নেশন 1 পার্সন, শুধু মোদি থাকবেন। সমস্যাটা হচ্ছে ব্র্যান্ড ভার্সেস প্রোডাক্ট ক্রাইসিস। ব্র্যান্ড মোদিকে প্রমোট করছে বিজেপি, প্রোডাক্টটা খারাপ, বিক্রি হচ্ছে না, কি করা যাবে? তার জন্য এটা 1 নেশন 1 পার্টি, এবং থার্ড যেটা বলছে না মুখে, বলছে 1 নেশন 1 ভোট, যেটা মুখে বলছে না, অ্যান্ড 1 পার্টি। কোন ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। মানে এই যে এদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য, বিরোধী মুক্ত দেশ চাইছে, এবং এরা গোটা বিরোধীরা এককাট্টা হয়ে যাচ্ছে। বিজেপি কিভাবে মোকাবিলা করবে এই ন্যারেটিভের? দেখুন, বিরোধী মুক্ত দেশ কখনো ভারতীয় জনতা পার্টি বলেনি, কংগ্রেস মুক্ত বলেছে, সেটা গণতান্ত্রিকভাবে। আর পশ্চিমবঙ্গে কি দেখছি বিশ্বদা, বিজেপি মুক্ত, অর্থাৎ আক্ষরিক অর্থে তাদেরকে এখান থেকে তাদের পৃথিবীর যে কর্তব্য সেখান থেকে তাদের রেহাই দেওয়া হচ্ছে। আমাদের 260 জন কার্যকর্তাকে পরপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো কোন মুক্তটা ভালো, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, নাকি মানে আক্ষরিক অর্থে? আর দ্বিতীয় কথা বলি, বিশ্বদা উনি জানি না ওনার বিজেপি আরএসএস এক সঙ্গে কেন বলেন, আরএসএস কোনো রাজনৈতিক দল নয়, সেটা ওনার বলতেই পারেন, এটা বলতে শুনতে বোধহয় ভালো লাগে, একটা মিউজিক্যাল লাগে, আমাদের অসুবিধা নেই শুনতে। কিন্তু আমার এই যে একটু আগে আমার আগের বক্তা একজন বললেন যে রবীন্দ্রনাথ নিশ্চয়ই আমাদের বাংলার গর্ব। সেই রবীন্দ্রনাথের পরিবারের যখন অবন ঠাকুরের বাড়ি ভাঙা হয় বাংলাদেশে, তখন এই বাঙালি অস্মিতা মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রতিবাদ করেন না? এই এত বাঙালি বলছি তো, এনাদের যে মন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, জাতীয় সঙ্গীতের কথা বলছিলেন তো, জাতীয় সঙ্গীতের 4টে লাইন গাইতে পারেন না, এরা বড় বাঙালি বলছেন। আমি আজকের যে প্রতিদিন নির্বাচন কমিশন, 1 সেকেন্ড আপনার সময় আমি আটকাইনি, 1 সেকেন্ড দাঁড়ান, আমি আপনার সময় আটকাইনি, আমারটা শুনে বলবেন, তারপরে বলবেন, দাঁড়ান, আটকাবেন না, দাঁড়ান। কংগ্রেস বা সিপিএম আরজেডি এদের সবার মিলে 65,900 বিএলএ আছে। টোটাল কতটা এ জমা পড়েছে জানেন? যে অসুবিধে মাত্র 83টা, আরজেডির হচ্ছে সম্ভবত 79, কংগ্রেসের বা বামেদের মিলিয়ে 3টে। অর্থাৎ এই 28 দিনে এতগুলো 65,900 বিএলএ থাকা সত্ত্বেও মাত্র 83টা এদের আপত্তি জমা পড়ছে। অর্থাৎ এসআইআর যেটা হয়েছে, এসআইআর নিয়ে আপত্তি, সেটা এদের ভ্রান্তি সৃষ্টি করা। আপনি সবকিছুতেই বলবেন, তাহলে আপনার বেলা তো আমরা 65 লক্ষ ভোটারের নাম বাদ, একটা নতুন ভোটারের নাম ওঠেনি, একজন নতুন ভোটার এটা বলুন, এটা বলুন। আর শিবাজি বাবু এটা ভুল তথ্য দিয়েছে, সেটাও আমি বলতে চাই মহারাষ্ট্র নির্বাচন নিয়ে, যদি সময় পাই এই সময় বলবো, তাহলে পরে বলবো। ছিল না, এটাই সমস্যা। হ্যাঁ দীপশিতা, এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার একটা কথা বলছেন যে জেলে বসে আমরা সরকার চালাতে দেব না। আপনারা জানেন যে আপের মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি কিছুদিন মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন জেলে বসে। এখন তারা দুর্নীতিমুক্ত করতে চাইছেন, প্রধানমন্ত্রীকেও এর আয়তায় এনেছেন, যেটা বিজেপি বলছে আমরা প্রধানমন্ত্রীকেও এর আয়তায় এনেছি। আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে, কেন আপনারা বিরোধিতা করছেন? দেখুন, সবার আগে তো এই যে বলছেন না কাউকে জেলে বসে কাউকে চালাতে দেবেন না, আমরা তো দেখলাম পশ্চিমবঙ্গে যারা জেলে বসে রাজ্য চালালেন, সিবিআই তাদের একজনকেও জেলের মধ্যে রাখতে পারলেন না। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেছেন। এই সারদার এই এত সাধারণ গরিব মানুষের টাকা যে দুজন মারলেন, তাদেরও পর্যন্ত খালাস করে দিয়েছেন। ফলে এই যে সিবিআই, ইডি, তারা যে আদেও দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন না পলিটিক্যাল পার্টির
টুল হয়ে লড়ছেন সে নিয়ে তো আমাদের প্রশ্ন থেকে গেল। কিন্তু আমি একটুখানি সময় চাইবো বিশ্বদার কাছে, কারণ অনেকগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেবজিৎ দা তুলেছেন এবং আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগতভাবে অবশ্যই আমাদের উত্তর দেওয়া উচিত। উনি বলেছেন যে আমরা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলাম আমরা তো পালিয়ে এসেছিলাম, ঠিক, আমাদের ধর্মের কারণে পালিয়ে এসেছিলাম, একদম ঠিক। আমার প্রশ্ন হচ্ছে এপার বাংলায় আসার পর আমাদের ধর্মের কারণেই কোনো ধর্মীয় রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় সংগঠন আমাদের মাথায় ছাতা হলো না কেন? আমি শিবাজি প্রতিম বাবুর লেখা পড়ছিলাম, ইউসিআরসি সম্পর্কে উনি লিখেছেন, ওপার বাংলা থেকে আসা এপার বাংলার হিন্দু মানুষ, ছিন্নমূল মানুষ, রিফিউজি মানুষ, তাদের জমির জন্য, তাদের জীবন জীবিকার জন্য যে সংগঠন সবচেয়ে বেশি লড়েছে তারা ইউসিআরসি। তারা ওই লাল ঝান্ডার রাজনীতি করতো, বামপন্থী রাজনীতি করতো, যেখান থেকে আমাদের পরিবারের লোক, আমার দাদুর বাবা তিনি কংগ্রেসে ছিলেন। এপার বাংলায় আসার পর ইউসিআরসির মধ্যে দিয়ে আমরা বামপন্থী রাজনীতির মধ্যে এসেছি। ফলে আমরা যারা ওই পরিবারগুলো থেকে, ওই হিন্দু রিফিউজি পরিবার থেকে এপার বাংলায় এসেছি, আমাদের রাজনীতির প্রতি, যারা আমাদের মাথায় ছাতা হয়েছিল, যারা আমার জীবন জীবিকার কথা বলেছে, তাদের প্রতি দায়বদ্ধতা আছে। দ্বিতীয় কথা উনি বলেছেন যে আমাদের যদি টাইটেল শেখ হতো তাহলে আমাদের কিছু হতো না। আমি ওনাকে মনে করে দিতে চাইব, মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যে বাড়ি ছেড়ে আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, সেই বাড়িতেই মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল। শেখ বলে তাকে বাঁচানো যায়নি, তার কারণ যারা খুন করেছিলেন এবং যাদের জন্য আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি, তারা যে আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শে আপনার টাইটেল ধর হতে পারে, আপনার নামের পিছনে শেখ হতে পারে, আপনি যদি মুসলিম রাষ্ট্রে বিশ্বাস না করেন আপনার কোনো জায়গা নেই। ঠিক যেরকম এই ভারতে ওই গৌরী লঙ্কেশ, দাবোলকার, গোবিন্দ পানসার, এরা সবাই হিন্দু ছিলেন এবং এদেরকে যারা খুন করলেন তারা ওই একই হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান, এটা হিন্দু রাষ্ট্রের বিরোধী ছিলেন, তাই এরা। আমাদের কাছে, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের কাছে মুসলিম রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র একটাও আমরা চাই না। আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, যেখানে আরএসএস এবং জামাতে ইসলামী দুজনেই ভাই ভাই, দুজনেরই আমাদের দরকার নাই। উত্তর দেবে দেবজিৎ। প্যালেস্টাইনের মতন হিন্দুও নয়, মুসলমান নয়, এরম একটা রাষ্ট্র যদি ওনারা চান, তার জন্য তো লম্বা লম্বা মিছিল করেন, এটা একটা ঘটনা। অথচ ওই বাংলাদেশে যখন হিন্দুদের, আমি জাস্ট একটা কথা, বাংলাদেশে যখন হিন্দুদের ওই মূর্তি ভাঙা হয়, তখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর জন্য যারা রাস্তায় নামেন, তারাও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারাও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বামপন্থীদের ভূমিকা দেশ কাল নির্বিশেষে একই জায়গায় ছিল। কমিউনিস্ট পার্টি নেমেছে কি আমার মনে পড়ে? অবশ্যই নেমেছে, আমি নিজে মিছিল করেছি। দেখুন, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। দীপশিতাও জানে, আমিও জানি, বাকি সব বাঙালরা জানে আমাদের কেন পালাতে হয়েছিল বা আমাদের পূর্বপুরুষদের কেন পালিয়ে আসতে হয়েছিল। দীপশিতা তো বলছে যে হিন্দুরা হয়ে যখন পালিয়ে এলাম অত্যাচারিত হয়ে, তখন এখানে কেন কেউ ছাতা ধরলো না? উত্তর আশুতোষরা দেবে, কেন তখন তো দায়িত্ব আশুতোষদের উপরে ছিল। এখন যেরকম বিএসএফ কেন কাজ করছে না, যেমন কেন্দ্রীয় সরকারকে বলা হয়, জনসংখ্যা ছিল তখন 100 বছরের জনসংখ্যা ছিল। দীপশিতা আসছে তো আশুতোষরা দেবে কেন সেই সময় সরকারিভাবে সাহায্য পাওয়া যায়নি। দ্বিতীয়ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক ধরনের হত্যা হয়েছিল, আমরা অন্তত বিশ্বাস করি, আমরা মনে করি না ওটা ন্যাচারাল ডেথ। সেইখানে যখন যেদিন দেহ এলো, মরদেহ, সেই দিন কলকাতায় হরতাল ডাকা হলো, মানে মরদেহ আসার পরে। এবং তারপরে ভুলিয়ে দেওয়ার জন্য ভেবে দেখুন, ঠিক তার 11 দিন পরে যারা এখানে ব্রাহ্মণ আছেন, আমি দীপশিতা, আমরা তো অব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ আছেন তারা জানেন যে 11 দিন এই কাজ হয়। সেই কাজের দিন ডেকে, কাজ সার্ভে চলছে, ডেকে একদম কাজ সেন্সাস ডেকে বলা হলো আপনিও স্যার, আপনারও 11 দিন। তো এই 11 দিনে যাদের কাজ হয় তাদের হচ্ছে যে ওই দিনই বন্ধ রাখতে হলো, এবং সেটা কমিউনিস্ট পার্টি ডেকেছিলেন। দ্বিতীয়ত একটা কথা বলি ভাই দীপশিতা, দেখো তোমাদের জন্য যেটা তোমরা বলছো যে তোমরা দায়বদ্ধ লাল পার্টির কাছে, অবশ্যই দায়বদ্ধ থাকা উচিত। এই যে ৭৪,০০০ লোক নাকি মানে কমরেডকে খুন করেছিল কংগ্রেসিরা, তারপরে তোমরা ওদের সঙ্গে এখন হাঁটছো কি করে? বিজেপি তো তোমাদের খুন করেনি কাউকে, একজন। না, আমি একটু বলি, একদম। তো
ফ্ল্যাগ করলাম। না না না, আপনি করুন, আপনি বরাবরই ক্র্যাকডাউনে বিশ্বাসী, কিন্তু আমি তো ওরকম নই, আমি ট্র্যাকিং এ বিশ্বাসী। আপনি আপনার প্র্যাকটিস আমার তো এটা আমি জজ সাহেবদের সামনে বলা এক ধরনের প্র্যাকটিস। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে নব্য শ্রেণীর কংগ্রেসরা তৈরি হয়েছেন বাধ্য হয়ে, রাজনৈতিক বাধ্যবাধকতা, রাগ একটাই, কংগ্রেস এবং কমরেড দুটো মিলিয়ে যে কংগ্রেস তৈরি হয়েছেন, এখন এক ছাতার নিচে এসেছেন, সঙ্গে মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসকেও ডাকছেন, পরিষ্কার সামনে দেখতে পাচ্ছি, এখানে নয় বাইরে। একটু আগে বুয়াদাও বললেন বা বাকি এই আলোচনার মধ্যে যখন কেয়াদি বলছিলেন, সেখানে বারবার বলা হচ্ছে যে কেন ভাই 30 দিন থাকলে কী হবে? আগে 1 মিনিট দাদা, এটা কিন্তু আগে ক্লিয়ার করা দরকার। আইনে কি আছে যে 30 দিন যদি কেউ জেলে থাকেন, ভুল হলে বলবেন, 30 দিন যদি কেউ জেলে থাকেন, তিনি যদি কোনো মন্ত্রিত্বে থাকেন বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও হন, তাহলে তাকে তার দায়িত্ব ছাড়তে হবে, এবং তারপরে তিনি যদি সেখান থেকে মুক্ত হয়ে আসেন, ঠিক অভিযোগ আমার প্রশ্ন, আমার একটা পার্টিতে একটা লোক নেই দাদা, স্পেসিফিক প্রশ্ন না না, আমার দায়িত্বটা নিতে পারে। আমার স্পেসিফিক প্রশ্ন আছে, তোমাকেই বলছি, তুমি ছোট্ট করে উত্তর দাও, তারপরে শিবাজিদা বিশ্ববিদ্যালয়ে আসবো। দেশে একটা আইন আছে, আইনটা তৈরি হয়েছিল 1951 সালে, আইনটার নাম হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন। এই আইনে বলা আছে কোনো জনপ্রতিনিধি যদি 2 বছরের বেশি সাজা পায় তাহলে তার সদস্য পদ খারিজ হবে, নেক্সট 6 বছরের জন্য সে কোনো ভোটে দাঁড়াতে পারবে না। এটা কিন্তু রাজনীতিকে অপরাধমুক্ত করার জন্যই ওই সময় তৈরি হয়েছিল। এই আইন থাকা সত্ত্বেও নতুন আইন আনার দরকার পড়লো কেন? ওই সময় মোবাইল ফোন ছিল না, এখন মোবাইল ফোন আছে। বলছি তো সময় বদলে গেছে। আপনারা বোঝার চেষ্টা করুন। এই রাজ্যে আমি এমন একটা রাজ্যে আছি একটা কথা, সবাই আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তাহলে আমি মোবাইলে তো আমরা সবাই দেখলাম শুভেন্দু অধিকারী হাত পেতে ঘুষ নিচ্ছিলেন, তারপরেও তো দেখা গেল মোবাইলে দেখা শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলেন এবং মোবাইল থেকে শুভেন্দুর যে ভিডিও সেটা চলে গেল। আমরা তো বলছি আমরা নতুন মেশিন এনেছি, রত্নাকরদের বাল্মীকি নতুন মেশিন, হ্যাঁ আপনারাও আসুন, নতুন মেশিন আছে। একটা বিষয় এখানে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই রাজনীতিতে, যে একটা পলিটিক্যাল ইমেজ বা ইমেজ বিল্ডিং, যেটা পলিটিক্যাল পিয়ার শুরু হয়েছিল, যেটা একটু আগে বোয়াদা বলেছেন মনে হয়, যে এই বিল পাস হবে না এটা জানার কথা। আর এই বিল 30 দিন যদি জেলে থাকে তাহলে তাকে পদ ছাড়তে হবে, কে বলছে? কারণ তাকে নির্বাচন করেছে কারা? জনগণ। সেই জনগণের উপর ভরসা নেই, সেই জনগণ আবার নির্বাচনে তাকে কেন নির্বাচিত করবে? আর বিচার ব্যবস্থা যে রয়েছে, আইন আছে তো, সেই আইনের মাঝখানে আবার এটা দরকার হচ্ছে কেন? এতক্ষণ ধরে হিন্দু মুসলমান, কে ব্রাহ্মণ নয়, অনেক রকম আলোচনা করছে বিজেপি। আমি শুধু বলতে চাইছি বিজেপি তৃণমূলকে, যে পশ্চিমবঙ্গে যে হিন্দু বাড়ির ছেলেটা, মুসলমান বাড়ির ছেলেটা, হিন্দু বাড়ির মেয়েটা, মুসলমান বাড়ির মেয়েটা যে বেকার, কই এটা নিয়ে তো কোনো আলোচনা আপনারা করছেন না কেন? আমরাও তো বলছি, দিল্লিতে বলছেন না একদম। আজকে সবচেয়ে বেশি বেকারত্বে ভুগছি, আজকে আমরা বেকারত্বে ভুগছি সবচেয়ে বেশি, এটা জেনে রাখুন। একটা ইন্ডাস্ট্রি আনেনি। আরে রাহুল গান্ধী সামনে থেকে বলছে, আপনাদের ভয় লাগছে? প্রশ্ন করছে মোদিকে, মোদি চুপ করে পালিয়ে যাচ্ছে। এগুলো সিবিআই কে গিয়ে বলুন, এগুলো সিবিআই কে গিয়ে বলুন, ইডি কে গিয়ে বলুন, তারা শুনবে। সম্প্রতি অমিত শাহ একটা সাক্ষাৎকার দিয়েছেন শিবাজিদা, সেই সাক্ষাৎকারে আমরা খুব ভালো করেই জানি যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিজেপির নেই, এই বিল পাস হবে না যেখানেই যাক না কেন, আইন মানে ইয়েতে। সম্প্রতি অমিত শাহ সেই সাক্ষাৎকারে বলেছেন এই বিল সংখ্যা ছাড়াই তারা পাশ করিয়ে নেবেন, বিবেকের টানে দলের হুইপ উপেক্ষা করে ভোট দেবেন বিরোধী সাংসদরা। অমিত শাহ কি ক্রস ভোটিংয়ের থেকে ইঙ্গিত করলেন? এতটা আত্মবিশ্বাস কোত্থেকে আসে? বিবেকের টানে ভোট দিয়েছিল যখন ভিভি গিরি হয়েছিলেন, তার স্বতন্ত্র অন্য পার্টি থেকে এসেও, লেবার পার্টি থেকে এসেছিলেন, ভিভি গিরিকে সবাই ভোট দিয়েছিলেন, বামপন্থীরা ভোট দিয়েছিলেন, কংগ্রেসের যেটা ইন্দিরাপন্থী তারা ভোট দিয়েছিলেন, সেটা হয়েছিল। বিবেকের টানে হয় কিছু যদি পাওয়ার থাকে, লোকেরা সবাই মিলে বিবেকের নতুন কিছু করার থাকে, কিন্তু যেখানে নিজেদেরও কারুর জেল যাত্রার ভয় থাকে, আমার ধারণা
ক্রস ভোটিংয়ের কথা বলছেন, তার যারা সঙ্গী আছেন এখানে, যাদের সম্পর্কে সত্যিই জানি আমরা এবং বলেওছেন, নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে মহারাষ্ট্রের সবচেয়ে বড় কেলেঙ্কারির মধ্যে কে ছিলেন, তো তারা কি ক্রস ভোটিং করে এদিকে করবেন এবং যদি বিবেকের টানে দেয় কোন দিকে ভোট দেবেন কেউ জানেন না। একটা কথা খালি আমি বলতে চাই এখানে, সেটা দেবজিৎ ভাই বলছিলেন, সেটা হচ্ছে এটা সত্যি তো হবে না, কিন্তু ইন্টেনশন, দ্য ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। ইন্টেনশনটা কীরকম হয়, আগে কিছু হাওয়ায় কথা ছেড়ে দেওয়া হয়, তারপর সেটা কিছু করা হয়, ঢিল ছুঁড়ে দিয়ে দেখা, ঢিল ছুঁড়ে দেখা কতটা রিপল আসছে, কতটা আসছে রিপল আসছে, এবং সেখান এই জায়গা থেকেই ইট ইজ ভেরি সাসপেক্ট। আমাদের এই জায়গাটা আমাদের চিন্তা করার ব্যাপার আছে। আজকে যে কথাটা বলা হচ্ছে ধীরে 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 সেই কথার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, এবং সুযোগের অপেক্ষা কখন ওই আমাদের ওই 2/3 মেজরিটি আসে এবং অন্যান্য কেন এটা মেজর এবং রাজ্যসভার ভোট আছে, রাজ্যসভাতেও কিন্তু একটা তাদের সাংঘাতিক মেজরিটি লাগবে, অর্থাৎ কিনা যে কথা লোকেরা ভাবতেই পারেন, কেয়া কিংবা দেবজিৎ অন্য কথা বলতেই পারেন, কিন্তু ব্যাপারটা একটুখানি ওই দেখানোর মতো দেখাচ্ছি যে দেখো এই থ্রেট কিন্তু আছে। কাদের জন্য থ্রেট? খালি নিজেদের শরিকদের জন্য নয়, পার্টির মধ্যে অনেকে আছে যে সমস্ত অবাধ্য আছেন, অনেকেই আছেন, নাগপুরের কেউ কেউ আছেন যাকে তেমন অনেক জায়গায় ডাকা হয় না, নাগপুরে নাম বাদ হয়ে যেতে পারে, মানে যিনি আছেন নীতিন গডকরির কথা বলছি, সবাই উইদিন দ্য পার্টি আছে, কার বিরুদ্ধে কোথায় কি আছে জানি না, সুতরাং এক ছেলে অনেকগুলি পাখি আমি মারলাম। দাদা এই যে কথায় আছে অতিরিক্ত ব্যবহারে, মানে অস্ত্র ব্যবহার না করলে ধার যেমন কমে যায়, আবার অতিরিক্ত ব্যবহারেও অস্ত্রের ধার কমে যায়। কোথাও কি আপনার মনে হয় যে ইডি এবং সিবিআইকে বেশি ব্যবহার, যে অভিযোগটা আপনি তুলছিলেন যে ইডি সিবিআইকে ব্যবহার করে বিরোধী দলের সরকার ফেলার প্রচেষ্টা করা হবে? বিশ্ববাবু, এখন ইডি আর সিবিআই যখন আসে না পশ্চিমবাংলায়, পাড়ার লোকে জিজ্ঞেস করে আরে ভোট কি আসছে না, তখন দাঁড়ান না কেয়াদি, বুয়াদা যখন বলবেন বলতে দেবেন। দেখুন INDIA জোটের হয়ে একমাত্র কালীঘাট ঘুরে আসছে সিবিআই এর গাড়ি, বুয়াদাকে কিছু বললে মনে মনে সিবিআই জিন্দাবাদ বললে হবে? আমি দেবজিতের সঙ্গে একমত, মনে মনে সিবিআই জিন্দাবাদ বললে হবে? এক মিনিট, শ্রমিক ভট্টাচার্য যেদিন প্রেসিডেন্ট হলেন কি বললেন? তিনি বললেন কংগ্রেস এবং সিপিএম কে আমি আহ্বান জানাচ্ছি মহাজোটের তত্ত্ব, মানুষ যখন হেরে যায় তখন মহাজোটের তত্ত্ব আনে। আমি বলিনি, শ্রমিক ভট্টাচার্য যেদিন নির্বাচিত হয়ে সভাপতি হলেন কি বলছেন, আহ্বান জানালেন সিপিএম ছত্রধর মাহাতো, দীপঙ্কর বাবু, তার প্রিভিয়াস আছে রাখা ছত্রধর মাহাতো, তার কারণ ছিল এটা কিন্তু জানেন, বাবু যে টাকা দিচ্ছেন সেটা বিজেপির পার্টি অফিস থেকেই আমরা দেখেছি, সিপিএম এবং কংগ্রেস আপনারা দেখেছেন পার্টি অফিসে, তখন অবশ্য কেয়াদিয়া ছিল না। প্রসূনদা, কেন্দ্র বা রাজ্য সরকারের দুই পুলিশই, ধরুন কেন্দ্র সরকারের সিবিআই ইডি আছে, রাজ্য সরকারের পুলিশ আছে, এই এজেন্সিকে বা পুলিশকে কাজে লাগিয়ে এই রাজনৈতিক স্বার্থসিদ্ধির সুবিধা পেয়ে যাবে না? যে বিএমএসও যে 90 দিনের প্রভিশন রেখেছে, যেটা নতুন করা হয়েছে যে 90 দিনের জন্য, কেন্দ্রের ইডি সিবিআই আছে, রাজ্যেরও তো পুলিশ আছে। আপনি ঠিকই বলেছেন যে এটা একটা ফেডারেল স্ট্রাকচার, এখন যদিও মোদি মানেন না ফেডারেল স্ট্রাকচার, কিন্তু হ্যাঁ প্রত্যেক মানে আইন শৃঙ্খলা রাজ্যেরই দায়িত্ব, তাই পুলিশ সব রাজ্যে থাকবে, এটাই খুব স্বাভাবিক, ওরা নাই মানতে পারেন। আমি উত্তরটা দেওয়ার আগে দুটো ছোট্ট প্রশ্ন করেই উত্তরে ঢুকছি। একটা দীপশিতা বলছিলেন যে ওপার থেকে আসা মানুষজন যে ভাষায় উনি কথা বলছিলেন, শুরু করেছিলেন, তাদের মাথায় ছাতা হয়ে দাঁড়িয়েছিল সেই সময় বামপন্থীরা। শুধু মনে করিয়ে দিতে চাই যে 77-এ দেবপ্রসাদ সরকার এসইউসিআইয়ের বিধায়ক জ্যোতি বসুকে অনুরোধ করেছিলেন মরিচঝাপিটা করবেন না। দণ্ডকারণ্য থেকে আসা 10,000 মানুষকে অমেয় সামন্ত নেতৃত্বে যে পুলিশ গুলি করে মেরেছিল, সেটা কোন ছাতার তলায় দাঁড়িয়ে মারা হয়েছিল সেটা একটু এক্সপ্লেন করলে ভালো হয়। আর কেয়াদি আমাকে বলেছিলেন যে আরএসএস আর বিজেপি দুটো আলাদা। দিদি আমি জানি, শুধু মনে করিয়ে দিতে চাই যে 1925-এ আরএসএস তৈরি হওয়ার পর 1926-এ প্রথম দাঙ্গা কলকাতায় হয়, দেখে নেবেন। দ্বিতীয় কথা, এক মিনিট, ফজলুল হকের সাথে ফজলুল হকের মন্ত্রিসভায় 1936-এর নির্বাচনের পরে শ্যামাপ্রসাদ মুখার্জি জয়েন করেছিলেন, হক শ্যামাপ্রসাদ মন্ত্রিসভা হয়েছিল, যে ফজলুল হকের হাত দিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ দিয়াজি তত্ত্বের 2 নেশন থিওরির প্রস্তাব টেবিল করেছিলেন। সুতরাং শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনি যেখানে আপনারা রাখছেন, বাস্তব স্লাইটলি ডিফার করে। হ্যাঁ, বিদ্বান ব্যক্তি, কলকাতা ইউনিভার্সিটির সিট থেকে জিততেন, কোনো সন্দেহ নেই,
কিন্তু রিয়ালিটি হয় এটাও মানতে শিখুন। এবং অশ্বত্থামা আপনার হত উত্তরে আসছি। নীতিগজটাও হয়। আপনার উত্তরে আসছি। উত্তরটা দিদি একটা লাইনের উত্তর। দীপশিতা আমি বলে দিই, আপনি ফ্রি। দেখুন, সিবিআই যেদিনকে অ্যাডিশনাল ডিরেক্টর আর ডিরেক্টর মঈন কুরেশির টাকা কে নিয়েছে তার জন্য ওপরতলায় নিচতলায় এফআইআর হচ্ছিল, আর দিল্লি পুলিশকে সিবিআই দপ্তর খালি করে দিয়েছিল, সেদিনকেই ওটা ডিফাঙ্ক্ট হয়ে গিয়েছিল। 2014 থেকে কি হয়েছে, সিবিআই শাখা সংগঠনে পরিণত হয়েছে গেরুয়া বাহিনীর, এবং সিবিআইতে একটা বড় অংশের অফিসার ডেপুটেশনে যায় নন ইনভেস্টিগেটিং ক্যাডার্স থেকে, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, সিআরপিএফ, সিআইএসএফ, তাদের ইনভেস্টিগেশনের বেসিক রাজ্য পুলিশ থেকেও যায়, রাজ্য পুলিশের ইনভেস্টিগেটিং ক্যাডারে নমিনেটেড হয়। ফলে কি হয়, একটা বড় চাঙ্ক যেখানে নন ইনভেস্টিগেটিং, ধরুন ক্রিকেট খেলা হচ্ছে, যে কোনোদিন খেলেনি তাকে পাঠিয়ে দিয়েছেন আপনি মাঠে, যেরকম খেলবে সেরকমই খেলে, ফলে ইনএফিসিয়েন্সিটা ওর মধ্যেই লুকিয়ে আছে। আমি শুধু একটা মনে করিয়ে দিতে চাই, হাতরাসে যে খেলেছিল অফিসার, সে অভয়ের জন্য কিন্তু এইভাবে অবস্থা হচ্ছে। অভয়ের কেসেও তিনি আছেন, মানে মরিচ ঝাঁপি নিয়ে প্রচুর কথা হয়েছে, এবং 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মরিচ ঝাঁপি নিয়ে একটি কমিশন করেছিলেন। এখন তো অনেকগুলো বছর হয়ে গেল, আমার মনে হয় এই প্রশ্ন আমাদের করার পরিবর্তে আপনারা মরিচ ঝাঁপির রিপোর্টটা বার করুন, যে 1, 2, 3, 4 লোক তারা খারাপ কাজ করেছিলেন, তারা খুন করেছিলেন, তাদের জেলে পড়ুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আমি কেয়ার কাছে আসবো, হ্যাঁ আমি কেয়ার কাছে আসবো। কেয়া, একটা তো আমরা আলোচনা করছিলাম এসআইআর নিয়ে, আলোচনা করছিলাম আমরা সংবিধান সংশোধন নিয়ে। ভোট এগিয়ে আসছে, এবং ভোট এগিয়ে আসলেই গতবার আমরা দেখেছিলাম 2021-এর আগে বাংলা নিজের মেয়েকেই চাই স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছিলাম 2024-এর আগে যে কোথাও একটা বিজেপিকে বহিরাগতদের পার্টি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। কোথাও কি মনে হয় তোমাদের নেতা বা নেত্রীরা দিল্লির, তারা যে মন্তব্যগুলো করছেন বাংলা এবং বাঙালি সম্বন্ধে, কোথাও ব্যাকফায়ার করে যাচ্ছে না তোমাদের কাছে? এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা এই এনডিএ জমানায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমলে অদিত চৌধুরী প্রথম চিঠিটা লেখেন, এতক্ষণ অদিত চৌধুরী করছিলেন তো, অধীর রঞ্জন চৌধুরী প্রথম চিঠিটা লেখেন, কিন্তু হয়েছে এই সময় কংগ্রেসের নামে হাততালি দিন, ক্রেডিট চোর। আরে আপনাদের জন্য হাততালি দিন, রোজ হাততালি দেবেন একবার করে, রাহুল গান্ধীর জন্য হাততালি দেবেন, সামনে থেকে লড়ছে, হাততালি দেবেন। শুনুন না, বিহারে লোক ঠেকানো যাচ্ছে না, নেহেরু গান্ধীর জন্য পৃথিবীতে তৈরি হয়েছিলেন। আপনি ডব্লিউসি ব্যানার্জি বললেন, উইলিয়াম হিউম্যান নামটা বলেননি, উইলিয়াম হিউম্যান নামটা বলেননি। 73 জন ছিল, কি বলছেন? আপনাদের তো কোনো ফর্মেশনের হিস্ট্রি নেই। ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশ আপনাদের প্রথম যে চাবি বিজেপি গাড়ি, ব্রিটিশদের পাঁচাটা কংগ্রেস জনতা পার্টি আপনারা, আমরা জানি সেগুলো, এগুলো ইতিহাস জানি আমরা। বলুন তারপরে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলা ভাষার কথা বলছি। আমি এর আগেই বললাম, এই রাজ্যের একজন মন্ত্রী, তিনি জাতীয় সঙ্গীত পর্যন্ত 4টে লাইন গাইতে পারেন না। বাংলা ভাষায় বাংলা, খালি বাংলা বাঙালি ভাষা বললে হবে না, বাঙালিদের জন্য করতে হবে। আর এই যে সিবিআই করে যে মন্ত্র গাইছেন না, আমি সিবিআই এর উপর রেগে আছি, আপনাদের সঞ্জীবনী মন্ত্র শুধু শুনতে হবে। বিশদা আমি হাসপুলে সঞ্জীবনী ধরে রয়েছেন, ফোনের মতো করছেন কেন? আরে আপনি আরে তেলটা ঠিকমতন ঢালুন, তেলটা ঠিকমতন ঢালুন কড়াইয়ে, গ্যাসটা জ্বালালেন না, বলছেন রান্না হয়ে গেছে। সিবিআই এর উপর আমার ভীষণ রাগ, আমি ভীষণ রেগে আছি। অভয়া বাবা কি বলছে সেটা শুনুন, আমাদের কথা বলুন। যে মা এবং পুত্র জেলে থাকার কথা, তারা এখন ন্যাশনাল হেরাল্ড মামলায় তারা কেন বেরিয়ে আছে? ঢোকাচ্ছেন না কেন জেলে? ক্ষমতা নেই তো, কোনো প্রমাণ নেই, সবাই জানি এগুলো ভেন্ডেটা পলিটিক্স। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর উপরে টার্গেট, আমরা জানি কিছু করতে পারবেন না, আপনারা দেশ থেকে চলে যাবেন। শেষ কথা, সিবিআই নিয়ে এত আপত্তি, অথচ এই সব দলগুলো বাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরে শুভেন্দু বাবুও বলছেন আস্থা নেই সিবিআই, কি মুশকিল? আপনার নেতা বলছেন কংগ্রেস এই রাজ্যে নেই, আপনারা যাই করুন, আপনাদের আপনারা নেই, যদি একটা দুটো এই জন্য শুভঙ্কর সরকার আমরা রাস্তায় আছি, আমরা নেই। আইন করে যাতে সিবিআই না ঢোকে, আইন করেছে এরা। আমরা ঘেরাও করেছিলাম, উত্তর দেননি সিবিআই হেডকোয়ার্টারে। রয়েছেন প্রসূন বাবু, উনি তো শুভঙ্কর বাবু নিজে ঘেরাও করেছেন প্রদেশ সভাপতি, আমি ভুল কথা বললেন, কেন উত্তর দিলেন আপনার সিবিআই? শিবাজি বাবুরে ভুল তথ্য বললো না কেন সিবিআই? উনি 1 কোটি ফ্যাক্টরি বলেছেন, ওটা 69 লক্ষ ছিল, 69 লক্ষই বলেছেন। 1 কোটি 25 লক্ষ নাম বাদ যাবে, হ্যাঁ কি না বলুন? 1 কোটি 25 লক্ষ নাম এসআইআর এ পশ্চিমবঙ্গে বাদ যাবে, আগে হ্যাঁ কি না বলুন? 69 যে কত পার্সেন্ট, 69 লক্ষ ঝাড়খণ্ডে চলে গেলেন, ঝাড়খণ্ডে বললেন না, আপনি এই জিনিসগুলো ঘুরুন না, ঝাড়খণ্ড বললেন না। মজাটা হচ্ছে এখানে আসলে বিশ্বদা, এখানে তৃণমূলে 4 জন রয়েছে, একজন হচ্ছে বাম, একজন কংগ্রেস, আর বিজেপির একজনই রয়েছে, নরেন্দ্রের সঙ্গে আছে, বিজেপির একজন নরেন্দ্র। আমি একটু আগে বলেছি, এটা ওখানে রয়েছে। 69 লক্ষ, এটা একদম
ECI ঝাড়খণ্ডটা বলুন না, কত কত লক্ষ ঝাড়খণ্ডে অ্যাড হয়েছে আমি বলছি যদি দুটো ব্যাপার, রোহিঙ্গিয়াদের নিয়ে আপত্তি, রোহিঙ্গিয়া স্টেটলেস পারসনস, এবং স্টেটলেস যারা তাদের তো তাদের স্টেট নেই, তারা ঘুরে বেড়াচ্ছে এবং কক্সবাজারে আছে, অন্য জায়গায় আছে, কিন্তু কত কত নাম্বার কি তারা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, দিল্লি সমস্ত জায়গায় ঢুকে গেছে, এবং যদি ঢুকে গিয়ে থাকে এবং ওখান থেকে তারা আরাকান থেকে বাংলাদেশ হয়ে এখানে ক্রস করে আসে, এটা দেখার কাজ একদম। বিশ্বজিৎ এই যে ন্যারেটিভ 2026-এর ভোটের ন্যারেটিভটা মনে হয় তৈরি হচ্ছে এই বাঙালি অস্মিতা, এই যে একটা বিজেপির কিছু নেতা জেনে হোক বা না জেনে হোক, দিল্লির, আমি রাজ্যের কথা বলছি না, তারা যে ভুলটা করেছেন তার দায়ভার তো রাজ্য বিজেপিকেই বহন করতে হচ্ছে। একদম তাই। এবং আমরা তো দেখেছি যে এ রাজ্যে ইস্যু নিয়ে নির্বাচন, কোন ইস্যুতে নির্বাচন হবে। আপনি যদি 21-এর নির্বাচন দেখেন, যেখানে ধর্মকে ভিত্তি করে আড়াআড়ি ভাগ হয়ে গেল রাজ্য, যে সংখ্যালঘুদের ভোট তৃণমূল কংগ্রেস পাবে আর হিন্দু ভোট এক করার চেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে। এখানে অবশ্য ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেই কথা বলবে তারা এক দল হয়ে যাবে, কারণ এরা ফ্যাসিস্ট, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। কারণ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যখন বলবেন তখন ওরা দাগিয়ে দেবে, কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের ওয়েবসাইট নিয়ে বলবেন তখন তারা চুপ থাকবে, হাসবে। এই হচ্ছে একটা রাজনৈতিক দলের চরিত্র। সেখানে এই ফ্যাসিস্ট যে শক্তিটা আছে সেই শক্তিটা সেইটাকে মেনে নিতে হবে। সমস্যা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সারের দাম চাইলে কৃষককে জেলে যেতে হয়। বিশ্বদা, আমরা কিন্তু শুনছিলাম, আমরা অসহনশীল নই, কারণ রাজনৈতিক নেতারা অনেক মাঠে ময়দানে তারা কথা বলেন, তারা একটা বিপদ। আমি বলছি দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা উত্তরের দিকটায় পশ্চিমবঙ্গের, তাদের কাছে এটা ইস্যু, কারণ সেখানে শিল্প নেই, 100 দিনের কাজ একটা বড় নির্ভর। পরে যখন নিচে নামছেন আস্তে আস্তে, তখন কিন্তু চাকরি, দুর্নীতি এটা ইস্যু হচ্ছে। যদিও জানি আমরা যে ভারতবর্ষে কোনো নির্বাচনে দুর্নীতি কোনো মানদণ্ড হয় না। আরও পরে যখন এলাম, পুরো বাংলা জুড়ে এই বাঙালির অস্মিতা, কারণ এটা তো দেখেছি আমরা, মূল জায়গাটা আমরা ধরতে পারছি না। সেটা হচ্ছে যে নির্বাচন এখানে হয় তার মূল কেন্দ্রতে থাকে মহিলা ভোট এবং মহিলাদের ক্ষমতায়ন, যেখানে এই রাজ্যের নির্বাচনে মূল নির্ণায়ক হয়ে যায়, সেইখানটায় আমরা পৌঁছাতে পারছি না। আমি একটা খালি কথা বলছি এখানে, অন্য বিষয়ে বলছি, সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি, যেটা বিজেপি জনসংঘের উত্তরসূরি, শ্যামাপ্রসাদ মুখার্জি বেঁচে থাকলে হয়তো আরও বেশি বাংলায় পেনিট্রেট করতো, কোনো তাতে সন্দেহ নেই, কারণ তিনি অত্যন্ত পপুলার নেতাও ছিলেন। কিন্তু একটাই খালি কথা বলবো, সেইটা থেকে যে সরে গেল এবং তারপরে সম্পূর্ণ অবঙ্গভাষী যারা, তাদের ওপর নির্ভরশীল হয়ে যেভাবে ভারতীয় জনসংঘ বড় হয়েছে, তার ইতিহাসও আমরা জানি। সেই জায়গাটা থেকে আইডেন্টিটি ক্রাইসিসে তারা যে বাঙালি, শ্রমিক ভট্টাচার্য, আমি 1 মিনিট বলি, আজকে দেবজিৎ আমাদের বন্ধু যে পোশাক পরে এখানে আসেন, আমি এই পোশাকটি বলতে চাই যে ও বাংলাকে রিপ্রেজেন্ট করে, হিন্দু বাঙালি। আমি এই প্রশ্ন, এই যে জায়গাটা কত তো আমি এই জায়গাটা ক্রাইসিস করতে, আমি এই বিজেপি থেকে যাচ্ছি, আমি কোনো খারাপ অর্থে বলছি না, এই জায়গাটা কিন্তু তাকে মোকাবিলা করতে হচ্ছে। একদম, আমি এই প্রশ্ন সূত্র ধরে বলছি। আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব হেডগাঁওকর, উনি পড়াশোনা করেছিলেন কলকাতায় মেডিকেল কলেজে, খুব সম্ভবত তো কলকাতায় তিনি পড়াশোনা করেছিলেন। তিনি ডাক্তারজি নামে পরিচিত ছিলেন, ডাক্তার হয়েছিলেন। তার যিনি উত্তরসূরি গোলওয়ালকারজি গুরুজি, তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন, মুর্শিদাবাদের সারগাছি আশ্রমে স্বামী অখণ্ডানন্দের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং তিনি বেলুড় মঠ জয়েন করেছিলেন। পরবর্তীকালে তিনি নাগপুর ফিরে গিয়েছিলেন। আরএসএস এর সাথে বাংলার একটা ইতিহাস এমনি জড়িয়ে আছে এমন নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি তো রয়েছেন, তা সত্ত্বেও আরএসএস বা তথাকথিত বিজেপি কেন এই 6%, 5%, 4% আটকে ছিল 2019 অবধি? তাহলে কি তারা শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু যারা আছে তাদের মন পায়নি? দেবজিৎ, দুটো কথা বলতে হবে। এক হচ্ছে যে এইরকমভাবে তো আলোচনাটা যদি বলতে হয় তাহলে একটুখানি পিছোতে হবে। প্রথম কথা হচ্ছে যে জনসংঘ বিজেপি এখন যে আমাদের যে রাজনৈতিক ক্ষেত্রে আমরা কাজ করি,
সেক্ষেত্রে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে পুরনো বহু কিছু আমাদের জানানো হয়নি, সাধারণ মানুষ জানেন না। দেখুন না, যেমন ধরুন এই যে বাংলায় কথা, বাঙালির কথা, দেশভাগ, এগুলো তো ব্যথা। ওপার বাংলা থেকে পালিয়ে আস্তে আস্তে বিচার চাইতে 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 আর বিচার না পেয়ে এখন ইনসাফ চাইতে হচ্ছে, রাস্তায় নেবে বিচার আর নেই, এখন ইনসাফ চাইতে হচ্ছে। এবারে কথা হচ্ছে যে ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে, ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলায় আর বিচার চাওয়া যাচ্ছে না। তৃণমূল আমলে বাংলায় কেউ বিচার পাবে না, এখন ইনসাফ চাইতে হচ্ছে। ইনসাফ চাইলে একটু জোর হবে আর কি, ইনসাফ চাইলাম তো, এই হচ্ছে ব্যাপার। না ঠিক আছে, আমি ছোটো করছি না, এটাও তো একটা চাওয়া। অমিতাভ বচ্চনের পরে ইনসাফ বাংলা চেয়ে দেখালো হিন্দি ভাষী সিনেমার পরে। আমি ওখানে যাচ্ছি না, এবারে আমি আসতে দিন একটু। এরপরের খেলাটা হচ্ছে যে এই ইনসাফ চাইতে 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 বিশ্বজিৎ দ্বারা যেরকম মহিলাদের ক্ষমতায়ন, কিরম ক্ষমতায়ন? রাত্রেবেলায় মহিলা যাচ্ছেন, মানে অশিক্ষিতা, অর্ধশিক্ষিতা এরকম মহিলা নন। মানে তিনি রাত্রেবেলা কিন্তু দুধ বেচতে বা চা বেচতে যাননি, তিনি রাত্রেবেলায় একটা সার্ভিস দিতে গিয়েছিলেন ডাক্তারি পাশ করে হসপিটালের মধ্যে। তিনি মারা গেলেন, তার মৃতদেহ পাওয়া গেল, তারপরে সেই সমস্ত প্রমাণ লোপাটের জন্য 4 দিন ধরে অলিক কুনাট্যরঙ্গ আরেকজন মহিলা, তিনি উর্দি পরে আবার দোতারা তিনতারা এখানে লাগানো, তিনি দাঁড়িয়ে বলে দিলেন যে ওখানে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ওই গোল করে দেখেন ইত্যাদি। রাষ্ট্রীয় মদতে, প্রশাসনিক তৎপরতায় যেখানে প্রমাণ লোপাট হয়, দাদা ভালো বলতে পারবেন কেননা পুলিশে ছিলেন, তো সেই রকম একটা জায়গায় যে যখন থাকে না না, আমি সবই বলবো না, ক্ষমতায়ন করেছেন তো আরএসএস এর মা দুর্গা পশ্চিমবঙ্গে কে মাইক কোথায়? আমার কথা হচ্ছে ক্ষমতায়ন তো করেছে। আমার কথা হচ্ছে যে যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আরএসএস এর মা দুর্গা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায়ন হয়েছে পশ্চিমবঙ্গে, আমরা জানি। দিল্লিতে থেকে ভুল কি করছে, কি ভুল করেছে আমাকে বলুন না, কি ভুলটা বলেছে দয়া করে বলুন, আলোকপাত করুন। এত আলো সমীর চক্রবর্তী, আমার যতদূর জানা আছে, আপনি তো কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, এটা সাবজেক্ট নয়। আপনি দেবজিৎ বাবু হাইকোর্টে তো প্র্যাকটিস করেন, ভালো লয়ার। গত সোমবার দিন এই হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, এনার নামে একজন জাস্টিস আছে নিশ্চয়ই আপনি জানেন, একদম একটা মামলায় সিবিআই গ্যালারি শো বললো, গ্যালারি শো করতে দেবো না। কি বলছেন? গ্যালারিটাই তো আপনাদের, ওটা তো করছে বিজেপি। কি বলছেন? আজকে হচ্ছে বলেছেন, কিন্তু দেখুন তার বাড়িতে কোনো পোস্টার পড়েনি, তার বাড়িতে কোনো পোস্টার পড়েনি, তার ব্যক্তিগত চেনাশুনো কারণ নামে বলছে গ্যালারি শো করতে। 2016 সালে বিধানসভা নির্বাচনে ফিরে যেতে হবে, তার জন্য সিবিআই মানে গ্যালারি শো। যার জজ সাহেব বলছে 2016 সালে ফিরে যেতে হবে, দুজন সেখানকার কি বলছেন? বলেছেন নাকি? কি বলছেন? তীর্থঙ্কর বাবু বলেছেন। এবার তাহলে তীর্থঙ্কর আমার মনে পড়ছে অরবিন্দকেও তো আমরা বলি যে হিন্দুত্ববাদী যে বিচারধারা, তার সঙ্গে স্বাধীনতা আন্দোলন ইত্যাদি ইত্যাদি। অরবিন্দ যে কথা বলতেন সেটা হলো সিভিলাইজেশন ন্যাশনালিজম, সিভিলাইজেশনাল। তিনি ভারতকে একটা এমন ওই যাকে বলে যন্ত্র বা একটা এমন একটা পরিবহন হিসেবে দেখতেন, এমন একটা টুল হিসেবে দেখতেন যেখানে সনাতন ধর্ম বা হিন্দুত্বকে ক্যারি করতে হবে। তিনি অন্য অনেক ধর্মের সঙ্গে হিন্দুত্বকে এর একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে দেখতেন। যে ন্যাশনালিজমের কথা আরএসএস বলে সেটা এথনো ন্যাশনালিজম। তারা মনে করেন হিন্দু রাষ্ট্র, ভারতকে হিন্দু রাষ্ট্রই হতে হবে। এই যে বাংলার মাটিতে আধ্যাত্মবাদ ছিল, সেই চৈতন্যর সময় থেকে মনুবাদের বিরোধী আধ্যাত্মবাদ ছিল, কিন্তু সেই আধ্যাত্মবাদের মধ্যে উগ্রতা ছিল না, সেটা ভগবানের সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসার সম্পর্কের জায়গা ছিল। আরএসএস এর ন্যাশনালিজমের উগ্র হিন্দুত্ববাদ ছিল না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি তখন বলতো? এখন আধ্যাত্মবাদের কথা বলছে, কমিউনিস্টরাও আধ্যাত্মবাদের কথা বলছে। আরএসএস ন্যাশনালিজমটা নিয়ে এসেছে, আপনি কেন ধরে যাচ্ছেন? আরএসএস এর ন্যাশনালিজম অনেকটাই নাৎসি জার্মানির থেকে ধার করা। আরএসএস এর ন্যাশনালিজম অনেকটাই নাৎসি জার্মানির আদলে তৈরি, অন্য কিছু নয়। এসআইআর 1, 2 সংবিধান সংশোধনী যে বিল 2, এই 2কে
লক্ষ্য করে বা কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে। শেষ পর্যন্ত 2026-এর বাংলার ভোট কিন্তু কেন্দ্রীভূত হবে বাঙালি আবেগ এবং বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোথাও আমার মনে হয় যে 2021 সালে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে 60 লক্ষ ভোট কম পেয়েছিল, যেটা বিজেপির নেতারা বলেন যে 5% হিন্দু ভোট যদি আমাদের পক্ষে আসে তাহলেই আমরা সরকার বদলে দেব। যে কথাটা প্রসূনবাবু বললেন যে এই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হিন্দু যারা হয়তো এই উগ্র হিন্দুত্ববাদ হয়তো পছন্দ করেন না, ধরে নিন বাঙালির যখন উৎসব দুর্গাপুজো, দেবজিৎ আমার সাথে একমত হয়তো হবে না, দুর্গাপুজোয় যখন অবাঙালিরা নবরাত্রি পালন করেন তারা তাদের মতো করে যারা বাঙালি হিন্দুদের কাছে আমাদের একটা উৎসব, সেই উৎসবে আমাদের খানা পিনা আড্ডা একত্রিত হওয়া সেটা থাকে। এই 5% ভোটের কথা যারা বিজেপি বলে, সেটা বিজেপির ভোট বাক্সে পড়বে কি পড়বে না সেটা তো সময় বলবে, কিন্তু কোথাও একটা মনে হয় এইখানটাই ফারাক করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলে গেছেন বাঙালি ভদ্রলোকের কথা তার বক্তৃতায়। সম্প্রতি আরএসএসের একজন শীর্ষ নেতা তিনি কলকাতায় এসেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে কথা বলার, তিনিও কিন্তু এই বাঙালি হিন্দুদের কথা বলছেন, ভদ্রলোকের কথা বলছেন। তথাকথিত এই ভদ্রলোকের ভোট পাওয়া ওই চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে পার্থক্যই নির্ভর করছে। এটা কতটা পাবে তার উপরেই কিন্তু 2026-এর ভোটের রেজাল্ট নির্ভর করবে। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য।